রেকর্ডিং শুরু। ও, যে হালটা নিয়ে আমরা কাজ করব সেই হালটা হচ্ছে এটা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, হালটা হচ্ছে এটা। খুবই সিম্পল একটা হাল, নাথিং ফ্যান্সি, একটা বালবাস প্রসেস আছে। আর এইখানে আমরা ট্যাঙ্ক গুলো যে জেনারেট করব, আমি ভিজুয়ালের সুবিধার্থে ট্যাঙ্ক গুলা রাইনোতে জেনারেট করে রাখছি, জাস্ট ভিজুয়ালের সুবিধার জন্য। কারণ হচ্ছে আমরা ট্যাঙ্ক গুলো ঠিক এইভাবেই হচ্ছে ম্যাক্সার্ফে জেনারেট করব। তো ম্যাক্সার্ফ স্টেবিলিটিতে যাওয়ার আগে আমাদের যে জায়গাটা ভায়া হয়ে যাওয়া লাগবে সেটা হচ্ছে ম্যাক্সার্ফ মডেলার। তো এখানে হচ্ছে এই ট্যাঙ্ক গুলো যদি আমরা দেখি, এটা তো দেখতে খুবই ইজি মনে হচ্ছে কারণ জিনিসটা অলরেডি থ্রিডি জেনারেট করা, কিন্তু এই থ্রিডি জিনিসটা আসলে জেনারেট করতে হবে হচ্ছে একটা 2D ড্রয়িং থেকে। এই যে ড্রয়িংটা হচ্ছে, এটা ড্রয়িংটা হয়তো সবার কাছে আছে, এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা প্রোফাইল ভিউ। প্রোফাইল ভিউতে ট্যাঙ্ক গুলো এভাবে দেওয়া আছে। এই ড্রয়িংটাকে বলে ট্যাঙ্ক ক্যাপাসিটি প্ল্যান। যদি আমি ক্যাপাসিটি গুলো দিই, ক্যাপাসিটি মানে হচ্ছে প্রত্যেকটা ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত, এবং এগুলো জিওমেট্রিক প্রপার্টি, স্পেসিফিক্যালি সেন্টার অফ গ্র্যাভিটি এবং ফ্রি সারফেস মুভমেন্ট, এই ইনফরমেশন গুলো দেওয়া থাকে। কিন্তু আপাতত আমাদের কাজের সুবিধার জন্য, একটু ইজি করার জন্য জিনিসগুলো আমি এখানে include করিনি। তো ট্যাঙ্ক গুলো যদি আমরা দেখি, এটা হচ্ছে কার্গো হোল্ড, দেখে বোঝা যাচ্ছে। এটার প্রোফাইল থেকে দেখতে জিনিসটা এরকম। এই পুরোটা এতটুকু অংশ হচ্ছে হ্যাচ কাবা। এই হ্যাচের ভিতরেও আসলে জিনিসপত্র জায়গা হবে, এবং জাহাজ মালিক চেষ্টা করবে যতদূর ওর ক্যাপাসিটি আপ টু দ্য মার্ক ভরে নেওয়া যায়। সো এই কোমিং এর মধ্যে আসলে জিনিসপত্র ভরা হয়, যে কারণে যখন আমরা ট্যাঙ্ক জেনারেট করবো এই কোমিং এর পার্টটাও জেনারেট করবো। আর নিচে হচ্ছে ডাবল বটম ট্যাঙ্ক, ডিবিটি। ডিবিটি মানে হচ্ছে ডাবল বটম ট্যাঙ্ক। ডাবল বটম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খুবই সিম্পল। যদি জাহাজটা এদিক দিয়ে ড্যামেজড হয়, যদি এই পার্টিশনটা না থাকতো, এই ফ্লোরটা যদি না থাকতো, সেক্ষেত্রে এখান দিয়ে যদি ড্যামেজড হতো, তাহলে পানি আসলে পুরো কার্গো হোল্ডে ঢুকে যেত। আর পুরো কার্গো হোল্ডে যদি পানি ঢুকে যায়, ওই জাহাজ সার্ভাইভ করার পসিবিলিটি আসলে খুবই কম। এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমরা সিম্পলি একটা ডাবল বটম দিয়ে দিয়েছি। এই ডাবল বটম এখানে যদি কোনো কারণে ড্যামেজড হয়ও, ওই ড্যামেজ হওয়ার পর ড্যামেজটা এই কম্পার্টমেন্টেই সীমাবদ্ধ থাকবে, ড্যামেজটা এখানে যাবে না। এইটা হচ্ছে ক্রস হ্যাচিং আর কি, ক্রস হ্যাচিং। আচ্ছা, এই ট্যাঙ্কটা যদি আমি 3D ভিউতে দেখাই, এই যে এটা হচ্ছে কার্গো হোল্ডটা, দেখে বোঝা যাচ্ছে উপর থেকে দেখতে কিরকম। এই যে কার্গো হোল্ড উপর থেকে দেখতে এরকম, সাইড থেকে দেখতে এরকম। তো সাইড ভিউর সাথে মিলে কিনা, জিনিসটা সাইড থেকে দেখতে এরকম, সাইড ভিউর সাথে মিলে কিনা একবার মিলে দেখাইনি। যে সাইড ভিউটা এরকম, কার্গো হোল্ডটা কার্গো। ভাই এটা কি রাইনো 7 ছাড়া এরকম দেখা যাবে না? অবশ্যই যাবে, যাবে না কেন, ফোরেও যাবে। রাইনো 7টার রেন্ডারটা দেখতে একটু সুন্দর, একটু চকচক বেশি, এই জন্য এটা দেখাইতেছি। সমস্যা হ্যাঁ নেই। সেটাই, এটা just ভালো লাগতেছে। আচ্ছা, আমি হালটা আপাতত ঢেকে রাখতেছি। হালটা হচ্ছে, এটা হচ্ছে হালটা মিরর করলে বোঝা যাবে পুরোটা হাল দেখতে কিরকম। হালটা হচ্ছে এটা। আমি হালটা আপাতত ঢেকে রাখতেছি আমাদের কাজের সুবিধার জন্য। অর্ধেক হাল ঢেকে রাখি, বাকি অর্ধেক হাল থাকুক। আচ্ছা, এটা হচ্ছে দ্য মোস্ট বেসিক সুপার স্ট্রাকচার আর কি। এর যে বেশি বেসিক আসলে সুপার স্ট্রাকচার করতে পারে না। আমাদের কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা আসলে এই বেসিক সুপার স্ট্রাকচার ইউজ করছি। এখানে আরো কিছু ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক গুলো যদি আমি দেখাই, যেমন এখানে আছে হচ্ছে এই ছোট্ট যে ট্যাঙ্ক গুলা, এই চারকোনা ট্যাঙ্ক, এখান থেকে দেখতে এরকম এবং উপর থেকে দেখতে এরকম। এগুলোতে বলা হচ্ছে FORD, ফুয়েল অয়েল রিজার্ভ ট্যাঙ্ক। এখন রিজার্ভ কেন বলা হইতেছে, অ্যাকচুয়ালি যে ট্যাঙ্কটা থেকে জাহাজ তেল টানবে সেটা হচ্ছে FOST, ফুয়েল অয়েল সার্ভিস ট্যাঙ্ক। সি লেখার কারণ হচ্ছে, কারণ আমি যদি এই ভিউ থেকে দেখি, এই ভিউতে কিন্তু সবগুলো ট্যাঙ্ক একসাথে ক্র্যাম্পড হয়ে আছে। এখানে আসলে দেখে বোঝার উপায় নেই এখানে কয়টা ট্যাঙ্ক আছে। এখানে কয়টা ট্যাঙ্ক আছে যদি আমরা বুঝতে চাই, আমাদের প্রোফাইল ভিউ দেখলে হবে না, আমাদের প্ল্যান ভিউতে যেতে হবে। একবার প্রজেকশন বরাবর যদি আমরা নিচে নেমে আসি, দেখতে পারতেছি এই যে FOST-C, কারণ এটা হচ্ছে সেন্টারে আছে। আর দুই দিকে পালাস ওয়াটার ট্যাঙ্ক P/S। এখানে সবগুলো ক্র্যাম্প করে দেখানোর উদ্দেশ্য একটাই, কারণ যেহেতু একটা 2 ডাইমেনশনাল ভিউ,
এবং একটা মাত্র ভিউ। এখানে পাশাপাশি ট্যাঙ্কগুলো কিভাবে আছে এখানে দেখানো সম্ভব না। এটা বোঝানোর জন্য বোঝার জন্য আমাদের চলে আসতে হবে হচ্ছে এই প্ল্যান ভিউতে। তো এই ট্যাঙ্কগুলো যদি আমি এখন দেখাই, ট্যাঙ্কগুলো হচ্ছে এই যে আপাতত এই যে ট্যাঙ্কগুলো হচ্ছে বালাস ওয়াটার ট্যাঙ্ক, স্টারবোর্ড, এটা বালাস ওয়াটার ট্যাঙ্ক, পোর্ট, বাম দিকে পোর্ট, ডান দিকে স্টারবোর্ড। আর এটা হচ্ছে মাঝখানে ফুয়েল অয়েল রিজার্ভ ট্যাঙ্ক। সেটা যদি সাইড থেকে দেখি আসলে বুঝার উপায় নেই, সবগুলো ট্যাঙ্ক আসলে দেখতে একটা ট্যাঙ্কই লাগতেছে। যদি আমরা এই ভিউ থেকে দেখি বুঝার কোনো উপায় নেই। যেটা বুঝতে হলে আমাদের যেতে হবে কোথায়, যে টপ ভিউতে। টপ ভিউতে গিয়ে ট্যাঙ্ক গুলো এভাবে দেখা যাচ্ছে, জি, view থেকে ট্যাঙ্ক গুলো এভাবে দেখা যাচ্ছে। এটা কিভাবে এই যে আফপিক ট্যাঙ্ক, পোর্ট, স্টারবোর্ড এখানে একসাথে গ্রামড করে দেখানো হয়েছে। এই ভিউতে আসলে বিশেষ করে পোর্টে একটা আছে, স্টারবোর্ড আরেকটা আছে। আচ্ছা, তো ওখান থেকে এখানে আছে ইঞ্জিন রুম, এটা হচ্ছে ফায়ার পাম্প রুম, আর সামনে ফোর পিট ট্যাঙ্ক। বুঝে যাচ্ছে এগুলো আসলে খুব বেশি কমপ্লিকেটেড না। আচ্ছা, এই যে এই ভিউগুলোর মানে হচ্ছে আমি যদি একটা সিম্পল একটা ক্রস সেকশন নিই, এই ক্রস সেকশনটা হচ্ছে এটা হচ্ছে ডেক প্ল্যান, ডেক বরাবর ক্রস সেকশন হচ্ছে মেইন ডেক, এটা হচ্ছে মেইন ডেক। মেইন ডেকের যে লাইন, মেইন ডেকের লাইন বরাবর যদি আমি ক্রস সেকশন নিই, মেইন ডেকের লাইন বরাবর ক্রস সেকশন নেব। এখান থেকে যদি ক্রস সেকশন নেই মেইন ডেকের লাইন বরাবর, দেখছো মিলে, জিনিসটা মিলে, দেখে মিলতেছে দুইটা। এই দেখো, এটা হচ্ছে ড্রয়িংটা, আর এই ড্রয়িং থেকে এই ভিউটা জেনারেট, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আফপিক ট্যাঙ্কের দুইটা, ইঞ্জিন রুম, কার্গো হোল্ড, এখানে বালাস ওয়াটার ট্যাঙ্ক, এটা বালাস ওয়াটার ট্যাঙ্ক, হচ্ছে ফুয়েল অয়েল ট্যাঙ্ক, হচ্ছে ফায়ার পাম্প রুম, হচ্ছে ফোর পিট ট্যাঙ্ক। একইভাবে যদি আমরা প্রোফাইল ভিউ থেকে দেখতে চাই, প্রোফাইল ভিউ থেকেও দেখা যাবে। প্রোফাইল ভিউ থেকে যদি দেখাই যাচ্ছে, একটা সেকশন যদি নিই বরাবর, এই ড্রয়িংটা নিতে হচ্ছে এইটার সাথে, ঠিক আছে। যে নাপিক ট্যাঙ্ক গুলা, মানে রিজার্ভ ট্যাঙ্ক এবং বালাস ওয়াটার ট্যাঙ্ক, ইঞ্জিন রুম, কার্গো হোল্ড, ডাবল বটম ট্যাঙ্ক, ফায়ার পাম্প রুম এবং ফোর পিট ট্যাঙ্ক। আচ্ছা, ট্যাঙ্ক গুলা বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? ট্যাঙ্ক গুলা বুঝা গেছে? ট্যাঙ্কের ওরিয়েন্টেশন গুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, তো কোয়েশ্চেন নেই। তাহলে আমরা সামনে এখন আগাবো। আগাবো বলতে আমরা প্রথমে ওপেন করবো হচ্ছে ম্যাথসার্ভ মডেলার, এই যে মডিউলটা, এটা ক্লিক করলাম। ওপেন হতে একটু সময় লাগবে, এর মধ্যে আমার পিসি একটু স্লো আছে। আচ্ছা, প্রথমে মাইক্রোসফট মডেলারে আমাদেরকে বুঝতে হবে যে ও কোন কোন ধরনের ফাইল ইনপুট নিতে পারে। ও আইজিইএস নিতে পারে, ও 3ডিএম ফাইল নিতে পারে, ও স্টেপ ফাইল নিতে পারে, ও মেশ নিতে পারে, যে প্রত্যেকটাই আসলে রাইনো থেকে জেনারেট করা পসিবল। লাকিলি ইনাফ রাইনো হচ্ছে এই ফরম্যাট গুলোতে ফাইল এক্সপোর্ট করতে পারে। রাইনো বাই ডিফল্ট যে ফরম্যাটে ওর ফাইলগুলো সেভ করে সেটা হচ্ছে 3ডিএম, এই যে .3dm, .3dm ফরম্যাটে সেভ করে। এখন আমরা ম্যাক্সার্ভ মডেলার মডেল ওপেন করলাম, ওপেন করে ফাইলে যাব, ফাইলে গিয়ে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে এই যে রাইনো 3ডিএম ফাইল, রাইনো অ্যাকসেপ্ট করে, রাইনো 3ডিএম ফাইলটা সিলেক্ট করব। তারপর কোন রাইনো 3ডিএম ফাইলটা আমরা নিব সেটা তো হচ্ছে আমরা চলে যাব এই হালটা নিয়ে আমরা কাজ করব। Yes. Trimmed surface detected. Do you wish to try and replicate trim regions? Matrix design? Yes. ঠিক আছে, আচ্ছা, আমাদের এটা চলে আসছে। এখন এটা একটা ওয়ার্ড ফ্রেম ভিউ দেখা যাচ্ছে, শুধু এজ গুলো দেখা যাচ্ছে। এখন আমি যদি এটা রেন্ডার ভিউ অন করি, রেন্ডার হচ্ছে এই যে এইটা হচ্ছে রেন্ডার। ভিউতে গিয়ে ডিসপ্লে তো থাকার কথা আমার যতদূর মনে পড়ে, এই যে ডিসপ্লেতে গিয়ে
এখানে এই ডিসপ্লে থেকে রেন্ডার রেন্ডার এটা হচ্ছে রেন্ডার, এটা রেন্ডারিং, টগল রেন্ডারিং। এখন সমস্যা হচ্ছে ম্যাক্স সার্ফে জিনিসপত্র ঘোরানো একটু কঠিন। রাইনোতে যত সহজে ইন্টারেক্টিভলি জিনিসটি যেভাবে ভাবে ঘোরানো যায়, ম্যাক্স সার্ফে আনফরচুনেটলি অত সহজে না। ম্যাক্স সার্ফে হচ্ছে এদিকে হচ্ছে রোল, এই যে এলাকাটা, এই যে রোল, এটা এভাবে চেঞ্জ করলেও রোল চেঞ্জ হবে, রোল অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। এটা হচ্ছে ইয়া, এটা এভাবে চেঞ্জ করলেও ইয়াটা চেঞ্জ হবে। এটা হচ্ছে পিচ, এই যে পিচ লেখা আছে, পিচ চেঞ্জ হবে। তারপর এটা ইন্টারেক্টিভ ভাবে নাড়ানো যাবে, সেটা করার জন্য কন্ট্রোল কিউ একসাথে চেপে ধরে রাখতে হবে। কন্ট্রোল এবং কিউ, কিউ ফর কুইন্স, একসাথে চেপে ধরতে হবে। চেপে ধরে এভাবে লেফট ক্লিক প্রেস করে এভাবে এভাবে ঘোরানো যাবে। আচ্ছা, জাস্ট আউট অফ কিউরিওসিটি, কেউ কি এক্স্যাক্টলি ফলো করে কাজটা করতেছে? জি ভাই, আসছি। ও, তুমি করতেছো কাজটা এক্স্যাক্টলি? জি ভাই। আচ্ছা, ফলো করা যাচ্ছে তো? প্রবলেম হলে বলবা প্লিজ। আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো যে অর্ধেকটা হাল জাস্ট নিয়ে এসেছি আমরা, জাস্ট স্টারবোর্ডের পার্টটা নিয়ে এসেছি। এখন জিনিসটাকে যেহেতু লাকিলি এনাফ আমাদের এই সেটা হচ্ছে সিমেট্রি, আমরা যে সারফেসটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে অনেকগুলো অপশন আসছে, এখানে সিমেট্রি প্রেস করব। সিমেট্রি প্রেস করলে হালটা দুই দিকে মিররড হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, এখন চাইলে ডিসপ্লে গিয়ে প্রিসিশন চাইলে বাড়ায় নিতে পারো, but it's strictly personal choice. It really doesn't make much difference in analysis or calculation. হাই স্ট্যান্ড নিয়ে কাজ করি। আচ্ছা, এখান থেকেই স্ট্যাবিলিটি মডিউলে যাওয়ার আগেই একটা আমাদের আরো যে কটা জিনিস ফিক্স করতে হবে অবভিয়াসলি, সেটা হচ্ছে আমাদের যাবতীয় যত ক্যালকুলেশন হবে সেই ক্যালকুলেশনের ডেটা পয়েন্ট ফিক্স করতে হবে, মানে রেফারেন্স পয়েন্ট, 0 পয়েন্ট। তো এক্স অ্যাক্সিসে আমাদের ডেটা পয়েন্ট কি হবে, ওয়াই অ্যাক্সিসে ডেটা পয়েন্ট কি হবে, এবং জেড অ্যাক্সিসে ডেটা পয়েন্ট কি হবে। যেহেতু ভেসেলটা সিমেট্রিক, আমরা অলরেডি ধরে নিচ্ছি যে ভেসেলের ওয়াই অ্যাক্সিস বরাবর ডেটা পয়েন্ট হবে হচ্ছে সেন্টার লাইনটা। তো আমরা এখন ডাটাতে যাব, ডাটাতে গিয়ে যাব ফ্রেম অফ রেফারেন্স। এখন লঙ্গিটিউডিনাল ডেটা, মানে এই অ্যাক্সিস বরাবর ডেটা পয়েন্ট হবে আমাদের আফট পারপেন্ডিকুলার, ঠিক আছে? এবং ভার্টিক্যাল ডেটা, জেড অ্যাক্সিস বরাবর আমাদের ডেটা পয়েন্ট হবে বেজ লাইন। এবং আমরা আমাদের ভেসেলের জন্য ড্রাফট চুজ করছি 3.2, এটাকে ডিজাইন ড্রাফট বলে। এই ড্রাফট আমরা ডিক্লেয়ার করছি। ধরে নাও ফ্রিবোর্ড ক্যালকুলেশন করা হয়েছে, ফ্রিবোর্ড ক্যালকুলেশন করার পর আমরা এই সিদ্ধান্তে এসেছি জাজটা এই ড্রাফটে ভাসতে পারবে। আচ্ছা, কাজ এখনো শেষ হয়নি, কয়েকটা জিনিস এখনো বাকি আছে। এখন এই যে সেট টু ডিডব্লিউএল, এটা প্রেস করলে অটোমেটিক্যালি ফরওয়ার্ড পারপেন্ডিকুলার এবং মিডশিপ ক্যালকুলেট করে ফেলবে। সেট টু ডিডব্লিউএল বা সেট টু ডিজাইন ওয়াটার লাইন, এখানে যদি সিলেক্ট করো, প্রেস করো, অটোমেটিক্যালি ফোর পারপেন্ডিকুলার চুজ করে ফেলছে এবং অটোমেটিক্যালি মিডশিপ চুজ করে ফেলছে। ঠিক আছে, আমরা ওকে দিব। ওকে, এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, আমি হোপ কারো কোনো প্রবলেম নেই। ওমায়া কি ফলো করতে পারতেছো? জি ভাইয়া, হয়েছে। আচ্ছা, ম্যাক্সার্ফের একটা ভয়াবহ মজার জিনিস আছে ম্যাক্সার্ফ মডেলারের, যদি আজকে এটা দেখানোর কথা ছিল না, কিন্তু তারপর যেহেতু মডেলার আমরা ওপেন করছি, আমরা কাজটা করে ফেলতে পারি। সেটা হচ্ছে ডাটাতে গিয়ে চাইলে প্যারামিটার ট্রান্সফরমেশন করা যাবে। এন্ড প্যারামিটার ট্রান্সফরমেশন হচ্ছে ব্যাপারটা এটা যে চাইলে এই ভেসেলের, মনে করে তুমি ব্লক কোএফিশিয়েন্ট বাড়াতে চাও, অন্য কোনো কোএফিশিয়েন্ট বাড়াতে চাও, মনে করো আমি মিডশিপ সেকশন, মিডশিপ এরিয়া কোএফিশিয়েন্ট বাড়াতে চাই 0.923 আছে, এটাকে আমি 0.95 করতে চাই, 95 লিখবো। লিখে এই বাকি জিনিসগুলো ফিক্স রাখবে, যেগুলোতে ক্লিক করা থাকবে এই জিনিসগুলো ক্লিক করা, ও মানে হচ্ছে এই প্যারামিটার গুলোর মধ্যে ও নতুন একটা ডিজাইন খুঁজে বের করার চেষ্টা করবে। সেজন্য এখন আমরা এই যে সার্চ এই দিব। ডাটাতে গিয়ে কি প্যারামেট্রিক ট্রান্সফরমেশন অপশনই থাকে? হ্যাঁ, আবার যাচ্ছি তাহলে ডাটা, ডাটাতে গিয়ে এই যে প্যারামিটার ট্রান্সফরমেশন, প্যারামিটার ট্রান্সফরমেশন পাওয়া গেছে? না ভাইয়া, আমার এখানে দেখাচ্ছে না। তোমার এখানে দেখাচ্ছে না?
তাহলে মনে হয় তোমার ওই অপশনটা, তোমার যেই ভার্সনটা ইনস্টল করছো এটা মনে হয় নাই। তুমি কি 20 করছো নাকি 21 করছো? এটা অনেক আগের V8 ও V8 এটা অনেক আগে। আচ্ছা, তো নতুন গুলাতে এটা আছে। নতুন গুলাতে হচ্ছে আমি জাস্ট দেখাই দিই এটা কতটুকু রেলেভেন্ট তোমাদের জন্য আমি জানি না। হয়তো ভেসেলের ডিজাইন যখন হুড় হুড় করে চেঞ্জ করা লাগে, ব্লক কোফিসিয়েন্ট চেঞ্জ করা লাগে, তোমার পুরোটা ভেসেল ধরে চেঞ্জ করার চেয়ে তুমি জাস্ট এখানে এই যে মনে করো আমি শিবিরের কোফিসিয়েন্ট চেঞ্জ করে এখন এই প্যারামিটার গুলো ফিক্স রেখে এই নতুন প্যারামিটারে আমি একটা ডিজাইন খুঁজতে চাই। ডিজাইনটা আমি সার্চ দিব, আমার একটা ডিজাইন পাইছে। সবসময় যে প্যারামিটার গুলোর মধ্যে একটা ডিজাইন পাবে তার কোনো গ্যারান্টি নাই। কপাল ভালো এখানে পাইছে, ওকে দিলাম। দেখছো ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। যে আগে কি ছিল আর এখন কি দিচ্ছে। ঠিক আছে, এটা একটা ফান নিফটি পার্ট। যদি কখনো ভেসেলের কোনো কোফিসিয়েন্ট চেঞ্জ করা লাগে, পুরো ভেসেল আর তখন চেঞ্জ করা আসলে খুব কঠিন। আর যে মডিউলার যে ক্যাড মডিউলে তুমি ডিজাইনটা করছো সেই ক্যাড মডিউলে তুমি যদি আবার ভেসেল চেঞ্জ করো, পরে এসে যদি ব্লক কোফিসিয়েন্ট ক্যালকুলেট করো, ব্লক কোফিসিয়েন্ট আদৌ ডিজায়ারেবল হবে কিনা, ডিজায়ার ব্লক কোফিসিয়েন্ট তুমি মিলাতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য এই জিনিসটা ইউজ করা যায় আমাদের। আবার এখানে আরো কিছু ইন্টারেস্টিং আছে, যেমন সারফেস দিয়ে যদি আমি সাইজ সারফেস চাই, সেক্ষেত্রে আমি চাইলে যে লেন্থ বাড়াতে পারবো বা সবকিছু চেঞ্জ করতে পারবো। সারফেস কোনটা চেঞ্জ হবে, এখানে একটাই সারফেসটা সিলেক্ট করা থাকতে হবে। যেমন সিলেক্ট যখন করতেছি তখন দেখাচ্ছে এটা লেন্থ 44 মিটার আছে, ব্রেডথ আছে 12 মিটার এবং ডেপথ আছে 6 মিটার। মনে করো আমি এটার লেন্থ বাড়াইতে চাই, 50 করতে চাই, 50 হয়। এটা বেসিক্যালি স্কেল আর কি, আর কিছুই না। যাই হোক, তো আমাদের মেইন কাজ ছিল হচ্ছে এখানে মডেলটা ইম্পোর্ট করে নিয়ে আসা টিডিএম ফাইল। এখানে আইজিএস আনা যাবে, আইজিএস স্টেপ ফাইল আনা যাবে। টিডিএম ফাইল ইম্পোর্ট করে সব ইজিয়ার, কারণ আইজিএস এর যেটা ঝামেলা হয় এখানে, যেমন আমাদের কোনো ট্রিম করা লাগে নাই। অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে ট্রিম করা লাগতে পারে। সেক্ষেত্রে ম্যাক্সার্ফ আসলে রাইনো থেকে যে জিনিসটা ট্রিম করে ম্যাক্সার্ফে আনা হয়, ম্যাক্সার্ফ সবসময় সেই ট্রিমড সার্ফেসটা জেনারেট করতে পারে না। অরিজিনাল সার্ফেসটা জেনারেট করে বসে থাকে, ট্রিমটাও ইম্পোর্ট সবসময় করতে পারে না ঠিক মতো। এই জন্য ট্রিমিং সার্ফেস আমরা যত চেষ্টা করবো কম ইউজ করা যায়, কিন্তু যখন এখান থেকে করা লাগবে তখন খুব মেটিকুলাস ভাবে হ্যান্ডেল করতে হবে জিনিসটা। আচ্ছা, তো এখন আমরা এটা যেটা করবো, এটা সেভ করবো। ফাইল, সেভ ডিজাইন। সেভ ডিজাইনকে আমরা একটা নতুন ফোল্ডার খুলবো। নতুন ফোল্ডার আমি নাম দিলাম RHM ট্রেনিং। এটা হচ্ছে সেই ফাইলটা। এ পর্যন্ত ফলো করা গেছে? আচ্ছা, ও মাইয়া কি এ পর্যন্ত আগাতে পারছো? ভাই আমি আর আগাচ্ছি না, ওইটাতে নাই দেখে অপশন। ও, ওই অপশনের দরকার নেই তো, সমস্যা নেই তো। সেভ করতে পারবা না? সেভ তো করতে পারবা। ও হ্যাঁ, আচ্ছা। ফ্রেম অফ রেফারেন্স ফিক্স করছো? জি ভাইয়া ওটা করছি। ওটা করছো। আমি কিন্তু চেঞ্জ যা করছিলাম সব কন্ট্রোল জি দিয়ে আবার তোমার নালিফাই করে দিছি, রেকটিফাই করে দিছি। চেঞ্জ গুলো জাস্ট এক্সাম্পলের জন্য দেখাইছিলাম, সমস্যা নেই। আচ্ছা, এরপর যেটা করতে হবে, আমরা স্টেবিলিটি মডিউল ওপেন করবো। এই যে চলে আসছে আমরা ম্যাক্স স্টেবিলিটিতে। তবে তার আগে এখানে আরেকটা কাজ করতে হবে। দুইটা ছোট ছোট ট্যাঙ্ক ছিল ম্যাক্সার্ফে। আসলে ট্যাঙ্ক জেনারেট করার অনেক উপায় থাকতে পারে। ট্যাঙ্ক আসলে প্রাইমারিলি দুইটা উপায় জেনারেট করা যায়। একটা হচ্ছে তুমি ট্যাঙ্কের বাউন্ডারি গুলার কোঅর্ডিনেট হাত ইনপুট দিয়ে দিবা, অথবা তুমি যে ধরনের ট্যাঙ্ক বানাইতে চাও সেই ধরনের ট্যাঙ্কের সারফেস তুমি নিয়ে এসে ম্যাক্সার্ফে ইনপুট দিবা এবং ম্যাক্সার্ফকে বলে দিবা তুমি এই সারফেস গুলোকে বাউন্ডারি ধরে আমাকে একটা ট্যাঙ্ক জেনারেট করে দিবা। ম্যাক্সার্ফ দুইটাই করতে পারে। তো আজকে আমি তোমাদেরকে দুই প্রসেসই দেখাবো। দুই প্রসেস দেখানোর জন্য আমরা ওই বাউন্ডারি ইউজ করে যে ট্যাঙ্কটা বানাবো সেটা হচ্ছে এই ট্যাঙ্কটা, এই যে FRTS এবং FRTP, FRTP FRTS, এই চার কোণা দুইটা ট্যাঙ্ক আমি জেনারেট করবো, টিউবিক ট্যাঙ্কটা। এবং এই ট্যাঙ্ক দুইটা আমি জেনারেট করে একটা রাইনো ফাইলে রাখছি। FRT, এটা হচ্ছে একদম যে জায়গায় থাকবে ট্যাঙ্কটা ওখানেই বানানো আছে। তোমাদেরকে এই ফাইলটা আমি দিছি,
যে কোনো ধরনের ট্যাঙ্ক হতে পারে। এখন সমস্যা হচ্ছে জিওমেট্রিক এজ গুলো ইনপুট দিয়ে, মনে করো এক্স ওয়াই জেড ভ্যালু, এগুলো ইনপুট দিয়ে আসলে শুধু চার কোনা টাইপের ট্যাঙ্ক গুলো বানানো যায় আর কি, খুব সহজে। কিন্তু যে ট্যাঙ্ক গুলো একটু কমপ্লিকেটেড, এজ ইন একটা ট্যাঙ্ক হতে পারে সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক হতে পারে, কিংবা টু বি অনেস্ট একেবারে স্ফেরিক্যাল ট্যাঙ্কও হতে পারে। এলএনজি ক্যারিয়ার গুলাতে, গ্যাস ক্যারিয়ার গুলাতে, কিংবা কেমিক্যাল ক্যারিয়ার গুলাতে এরকম অনেক রকমের ট্যাঙ্ক থাকে। ওই ট্যাঙ্ক গুলো আসলে এভাবে এক্স ওয়াই জেড ভ্যালু ইনপুট দিয়ে জেনারেট করাটা আসলে খুবই কমপ্লিকেটেড। সেক্ষেত্রে ট্যাঙ্কটার জিওমেট্রিটা আসলে যে কোনো একটা ক্যাড মডিউলে বানিয়ে নিয়ে তারপর ম্যাক্সার ইনপুট দিলে সবচেয়ে ভালো হয়। তো আমাদের এই যে আর এইচ এম সিম্পল এফওআরটি, এই যে ফাইলটা ক্রস করে দিলাম জাস্ট দেখানোর জন্য। এই জিনিসটা আমরা এখন ইম্পোর্ট করব এইখানে ইম্পোর্ট করব। একটা জিনিস খেয়াল করো, এই সার্ফেসটা যখন সিলেক্ট করতেছি তখন এখানে ইউজ কি হবে, এটার ইউজ হবে হাল। দুইটা অপশন আছে, স্ট্রাকচার আর হাল। আমরা একটা হালে দিব। কিন্তু যখন আমরা ওইটা ইম্পোর্ট করে নিয়ে আসবো, ট্যাঙ্কের বাউন্ডারিটা, ইম্পোর্ট রাইনো 3D ফাইল, আমাকে বলবে ডু ইউ উইশ টু ক্লোজ দ্য কারেন্ট ডিজাইন বিফোর ওপেনিং এ নিউ ওয়ান? নো। তো আমরা এখন নিয়ে আসবো হচ্ছে এই যে সিম্পল এফওআরটি। এই ট্যাঙ্ক গুলোর নাম আমি রাইনোতেই দিয়ে নিয়ে আসছিলাম, ঠিক আছে? এখন এই সারফেস সবগুলো সিলেক্ট করবা। সিলেক্ট করে এটার ইউজ হবে স্ট্রাকচার। এখন আমি যদি স্ট্রাকচার না দেই, ও যখন সেকশন গুলো জেনারেট করবে তখন এগুলোরও সেকশন জেনারেট করে ফেলবে। সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করতেছি যখন স্টেপলেতে যাব। তো যেহেতু নতুন একটা জিনিস আমরা ইম্পোর্ট করছি, নতুন একটা জিনিস ইম্পোর্ট করে ফাইল আবার সেভ ডিজাইন দিতে হবে। সেভ ডিজাইন দিলাম। তো আমরা এখন স্টেবিলিটি মডিউলে যাব। হ্যাঁ, স্টেবিলিটির মধ্যে তো হচ্ছে দুইটা পার্ট আছে, একটা অ্যাডভান্স আর একটা এন্টারপ্রাইজ। এগুলার মানে কি আবার হ্যাঁ, এন্টারপ্রাইজটা নাও। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন আমরা এই স্টেবিলিটি মডিউলে আসলাম। স্টেবিলিটি মডিউল আসলে ফাইল, ওপেন ডিজাইন। আমরা ম্যাক্সাফের যে ফাইলটা জেনারেট করছিলাম ওটা এখন নিয়ে আসবো। এই যে এই ফাইলটা ওপেন করব। এখন এখানে কিছু অপশন আসবে, ক্যালকুলেট নিউ সেকশনস, সারফেস পজিশন, এটা হাইস্ট থাকবে, এটা থাকবে, আর এটা হাইস্টে যাওয়ার দরকার নেই। হাইস্টে গেলে অ্যানালাইসিসে অতিরিক্ত সময় লাগে এবং অ্যাকুরেসি আসলে হাইয়ের যে খুব বেশি ডিফারেন্ট হয় না। আমরা এখানে হাই, মিডিয়াম দিলেও হয়, কিন্তু আমরা হাই নিয়ে কাজ করব। এখানে সারফেস পজিশন হাইস্ট থাকবে কিন্তু স্টেশন থাকবে হাই। আচ্ছা, তখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্যাঙ্কগুলো যেভাবে আছে ওভাবে জেনারেট করা। দেখা যাক আমরা পারি কিনা। হালটা আগে দেখি, হালের কি অবস্থা আমাদের। এখানে অনেক কিছু আছে, এত কিছু থেকে ঘাবড়ানোর কিছু নেই, একটা একটা আমরা সবগুলো দিয়ে আসবো। প্রথমে এটাতে যদি সিলেক্ট করি, যেগুলো হচ্ছে ভিউ গুলো, পার্সপেক্টিভ ভিউ, প্ল্যান ভিউ, আমরা এখন প্রোফাইল ভিউতে আছি, এটা হচ্ছে বডি প্ল্যান। পার্সপেক্টিভে যদি যাই, এখানে শুধু আউটলাইন গুলো আছে। এখন আমরা পুরোটা সারফেস দেখতে চাইলে যে রেন্ডারটা অন করবো, যেটা হচ্ছে রেন্ডার অন করবো, রেন্ডার দেখান। এখন একটু আগে যে আমরা দেখলাম যে নাম্বার অফ সেকশনস, ওইটার আসলে মাঝে যেটা কি, এই যে এটা যদি অন করি সেকশনস, এটা অন করলে দেখা যাবে ম্যাক্সার্ফ আসলে এই পুরোটা হাল সারফেস কে এরকম অনেকগুলো সেকশনে ভাগ করছে, এবং আলটিমেটলি যেটা করবে নিজের মতো করে এই সেকশন গুলা থেকে ব্যাক এন্ডে যে কাজটা হবে, ও সেকশন গুলা কানেক্ট করে একটা মেশ জেনারেট করবে এবং সেই মেশের উপরে সে ক্যালকুলেট করবে। জাস্ট ইন্টিগ্রেশন আর কি, বেসিক্যালি প্রত্যেকটা জায়গায় এরিয়া ক্যালকুলেট করবে। এই এরিয়া, এই সেকশন গুলো যে আমরা এখন এই ভিউতে গিয়ে দেখি, যে সেকশন গুলো দেখা যাচ্ছে একসাথে, সবগুলো সেকশন দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি একটা একটা সেকশন দেখতে চাই, এই যে আমি এখানে আসবো, ভিউ সিঙ্গেল সেকশন, যেটা ভিউ সিঙ্গেল সেকশন, এখানে এই বরাবর ক্লিক করতে থাকলে আমাদের ওরা একটা একটা করে সেকশন দেখাতে থাকবে। সেকশন ভালো মতো জেনারেট করছে, কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। যেগুলো সেকশনটা অফ করে দিলাম, তারপর দেখেন এখন আমরা শুরু করবো একটা একটা করে হচ্ছে ট্যাঙ্ক জেনারেট করা।
এখন ম্যাক্সার্ফের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে ট্যাঙ্কের বাউন্ডারি যদি আমি হালের বাউন্ডারি থেকেও বাড়াই দেই সমস্যা হবে না। ও যেটা করবে হালের বাউন্ডারির বাইরে যে এক্সেস পার্টটুকু আছে সেই এক্সেস পার্টটুকু নিজে থেকে কেটে ফেলবে। আচ্ছা, এখন ট্যাঙ্ক জেনারেট করার জন্য আমরা যেখানে যাব এইটাতে যাব, রুম ডেফিনিশন উইন্ডো। তো উইন্ডোতে গিয়ে রুম ডেফিনিশন এখানে দেখা যাচ্ছে না, ড্যামেজ ইনপুট রেজাল্টস গ্রাফ রিপোর্ট পার্সপেক্টিভ এমটি লোড কেস এখানে পাবা না। ড্যামেজ ডিরেকশন আমার এটার জন্য এখানে যেতে হবে। এই যে দেখো এটা রুম ডেফিনিশন উইন্ডো, রুম ডেফিনিশন উইন্ডোতে যাব। এই জায়গায় এসে আমরা একটা 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 করে ট্যাঙ্ক জেনারেট করা শুরু করব। এখন শুরু করার জন্য ইদার কন্ট্রোল এ প্রেস করলে হবে অথবা এটা প্রেস করলে হবে। এই যে অ্যাড অ্যান আইটেম অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিলাম। আচ্ছা, আমরা যদি একটা একটা করে ট্যাঙ্ক জেনারেট করা শুরু করি, প্রথমে আমাদের আসবে কোন ট্যাঙ্কটা দেখি, প্রথমে আসছে আমাদের আফপিক ট্যাঙ্ক। আচ্ছা, এখানে কিছু প্যারামিটার আছে, এই প্যারামিটার গুলোর নাম বলে দিই, প্যারামিটার গুলো কি কি মিল করে। ইনটেক পারমিয়াবিলিটি, ড্যামেজ পারমিয়াবিলিটি, এটার মানে কি? পারমিয়াবিলিটির মানে হচ্ছে যে ধরলাম একটা কার্গো হোল্ড আছে, কার্গো হোল্ডের ভিতরে যতটুকু ভলিউম, ওই ভলিউমের 100% আমাদের কাছে কখনোই কার্গোর জন্য অ্যাভেলেবল থাকে না। এর কারণ হচ্ছে ট্যাঙ্কের ভিতর আরো অনেক কিছু থাকে। ট্যাঙ্কের ভিতর স্ট্রাকচারাল মেম্বার থাকে, প্রাইমারি অনেক বড় বড় স্ট্রাকচারাল মেম্বার থাকে, যেটার কারণে মনে করলাম একটা খুব সিম্পল একটা বক্স, এই যে আমাদের এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটারই যদি আমরা ভলিউম বের করি, এটা ভাবা আসলে বুদ্ধিমানের কাজ হবে না যে ওই ভলিউমের পুরাটাই আমাদের কাছে কার্গোর জন্য অ্যাভেলেবল। ওই পুরোটা ভলিউমে আসলে কার্গো স্পেস না, কারণ এখানে ভিতরে স্ট্রাকচারাল মেম্বারও থাকবে। স্ট্রাকচারাল মেম্বার কিন্তু ওর অনেকটা জায়গা খেয়ে নিবে। এই অনেকটা জায়গা খেয়ে নিবে দেখে আমরা অ্যাসিউম করে নেই যে 2 থেকে 5%-এর মতো জায়গা ও আমার কাছ থেকে খেয়ে নিবে। তার মানে আমার কাছে থাকবে জায়গা হচ্ছে 95% থেকে 98%। এটাকে বলা হচ্ছে পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি কি বুঝতে কারো সমস্যা হয়েছে? পারমিয়াবিলিটি বুঝা গেছে? জি ভাই। হুম, আচ্ছা ঠিক আছে। এখন আমাদের কাজ হবে হচ্ছে প্রাইমারিলি এই কয়েকটা নিয়ে, এই এগুলো নিয়ে আপাতত আমাদের কাজ নাই, এগুলো নিয়ে আমাদের চিন্তার কোনো কারণে এগুলো প্রিজমেটিকই থাকবে, অথবা ভার্সন অনুযায়ী এখানে ডিটো লেখাও থাকতে পারে, DITTO। তো এখানে আফট কোনটা, ফোর কোনটা, পোর্ট কোনটা, স্টারবোর্ড কোনটা, টপ কোনটা, বটম কোনটা, এখন আমরা দেখবো। এই ট্যাঙ্কটাতে যদি আসি, আফপিক ট্যাঙ্ক, আমরা আফপিক ট্যাঙ্ক পোর্ট নিয়ে কাজ করি, আফপিক ট্যাঙ্ক পোর্ট, ঠিক আছে? তো এইটার সেন্টার লাইন থেকে ও হাইস্ট কত দূরে আছে আমরা যদি এটা মাপি, এই ভ্যালুটা। এখন এই ভ্যালুটার ইনপুট নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, এটা কি কেউ বলতে পারো? পোর্টে থাকলে নেগেটিভ, ওয়াই অ্যাক্সিস যেহেতু আমাদের ডাটা পয়েন্ট, পোর্টের দিকে যেহেতু থাকবে হচ্ছে নেগেটিভ। এখন আমাদের কাছে বেশ কয়েকটা প্যারামিটার ছিল, প্যারামিটার গুলো একটা একটা করে আসি। আফট, ফোর, পোর্ট, স্টারবোর্ড, টপ, বটম। আফপিক ট্যাঙ্কের আফট হচ্ছে এই লাইনটা, আফপিক ট্যাঙ্কের ফোর হচ্ছে এই লাইনটা, আফপিক ট্যাঙ্কের পোর্ট হচ্ছে এই লাইনটা, এবং আফপিক ট্যাঙ্কের স্টারবোর্ড হচ্ছে এই লাইনটা। এটা বোঝা গেছে এতটুকু? এবার হচ্ছে টপ আর বটম। আফপিক ট্যাঙ্কের টপ হচ্ছে এই লাইনটা এবং আফপিক ট্যাঙ্কের বটম হচ্ছে এই লাইনটা। এতটুকু বোঝা গেছে? তার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, দেন মুভিং অন। তাহলে এখন আমাদেরকে একটা একটা করে মাপতে হবে ডাইমেনশন গুলো, যেমন ওর টপ কি হবে, বটম কি হবে, ফোর কি হবে এবং আফট কি হবে। এবং আমরা এক্স অ্যাক্সিসে বা ফোর বা আফট যে মাপবো সেটা মাপবো হচ্ছে আফট পারপেন্ডিকুলারের রেফারেন্সে, এটার সাপেক্ষে। আফট পারপেন্ডিকুলারের সামনে সব ভ্যালু হবে পজিটিভ,
আফ পারপেন্ডিকুলার পিছনে সব ভ্যালু হবে নেগেটিভ। তার মানে আমি যদি এখান থেকে এটা নেই, মানে আফ পিক ট্যাঙ্কের 4 এর যে এজ বা 4 এর যে পেরিফেরি, সেটা হচ্ছে আফ পারপেন্ডিকুলার থেকে 2000 মিলিমিটার সামনে আছে, 2 মিটার সামনে আছে। ঠিক আছে, তাহলে এখানে ট্যাঙ্কের নাম আমি দিয়ে দিই, ট্যাঙ্কের নাম দিচ্ছি আফ পিক ট্যাঙ্ক টি, আফ পিক ট্যাঙ্ক পোর্ট। পার্মিয়াবিলিটি দুইটা আমি 98% করে দিব। আচ্ছা, পার্মিয়াবিলিটির ব্যাপারটা বুঝছি তো আমরা, পার্মিয়াবিলিটির ব্যাপারটা বুঝাটা কিন্তু একটু আহ, খুবই জরুরি। তা আন্দাজে আমরা 98% দেই আর কি। এটা দেওয়ার পিছনে যেই মাত্রাটা বা আমাদের যে রেশনালাইজেশনটা, এটা কি বুঝতে পারছি আমরা? এমন জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে এই পার্মিয়াবিলিটির বিষয়ে আরেকটা যেটা ইন্টারেস্টিং বিষয়, যে যেমন কোন একটা ট্যাঙ্ক যদি পুরোপুরি ছিদ্র হয়ে যায়, ধরলাম কার্গো হোল্ড, কার্গো হোল্ড যদি পুরোপুরি ছিদ্র হয়ে যায়, তখন কার্গো হোল্ডের পুরোটাতেই পানি ঢুকবে কি ঢুকবে না সেটা ডিপেন্ড করে কার্গো হোল্ডে অলরেডি মালপত্র আছে নাকি নাই তার উপর। তো কোন একটা কম্পার্টমেন্ট যদি অলরেডি জিনিসপত্র দিয়ে ভরা থাকে, এটা হচ্ছে রেগুলেশন আছে মার্পলের, যে কোন একটা রুম যদি স্টোর হিসেবে ইউজ করা হয়, কোন একটা রুম, তার মানে ওই রুমটার মধ্যে অলরেডি অনেক জিনিসপত্র থাকবে। তো সেইখানে অ্যাভেলেবল স্পেস কিন্তু 100% তো দূরের কথা, 80% হবে না। তো পার্মিয়াবিলিটি আসলে কোন ধরনের রুমে কি হবে সেটার একটা আলাদা রেগুলেশন আছে। আমরা এখন কমপ্লিকেটেড ডেফিনিশনে যাচ্ছি না, আমরা সিম্পল ডেফিনিশনেই থাকতেছি। আমরা এখানে যে যে ধরনের ট্যাঙ্ক আজকে জেনারেট করব সেগুলোর জন্য 98% এনাফ। আচ্ছা, তাহলে আমরা দেখি এই আফ পারপেন্ডিকুলারের 4 বাউন্ডারি, সরি আফ পিক ট্যাঙ্কের 4 বাউন্ডারি আফ পারপেন্ডিকুলার থেকে 2 মিটার সামনে আছে, 2 মিটার সামনে। তাহলে আমরা এই যে 4 দিয়ে দিব 2, আর আফ পিক ট্যাঙ্কের আফট পেরিফেরি আফ পারপেন্ডিকুলার থেকে 2 মিটার পিছনে আছে। তাহলে এই ভ্যালুটা কত হবে কেউ বলতে পারে? একজন বলো কত হবে এটা, বলো বলো, এটা বলতে পারা উচিত। 3, 4, 5 -2। -2, শাবাশ, গুড। আচ্ছা, এখন দেখো পোর্ট আর স্টারবোর্ড, বাম দিকেরটা হবে পোর্ট, ডান দিকেরটা হবে স্টারবোর্ড। দেখি, ভাই ক্যালকুলেশন কি অলওয়েজ হচ্ছে ইয়েতে মিটারে করব, ম্যাক্সার্ফে? হ্যাঁ মিটারেই করো, ইন্টারন্যাশনাল সিস্টেম না এটা, এসআই সিস্টেম, মিটারেই করো। কেন তোমার কি ফিটে করতে ইচ্ছা করতেছে? না মানে আমি জানতে চাইতেছিলাম চেঞ্জ করার অপশন আছে হ্যাঁ কিনা। হ্যাঁ, চেঞ্জ করার অপশন আছে, ডেফিনেটলি অপশন আছে। এই যে দেখাই, এই যে ডাটা ইউনিটস, এই যে তোমার মতো তুমি চেঞ্জ করতে পারবে, বুঝছো? জি ভাই। হুম, চেঞ্জ করতে পারবে। আচ্ছা, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড কনভার্সনে তোমার ওই ওর লেংথ মাপি হচ্ছে মিটারে, আর তোমার এখানে ওয়েট মাপি হচ্ছে টনে। ওয়েট বললে ভুল, আসলে ওয়েট বলা উচিত না, মাস, যদিও কনভেনশনালি স্পিকিং আমরা জিনিসটাকে ওয়েটই বলি। আচ্ছা যাই হোক, তারপরে আমরা আসি পোর্ট আর স্টারবোর্ড। এখন দেখি আপপিক ট্যাঙ্ক, আমরা হাইস্ট ভ্যালুটা নিব। আপপিক ট্যাঙ্কের পোর্টের ভ্যালু হচ্ছে 5.387। এখন এটা খুবই উইয়ার্ড একটা ভ্যালু, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যদি পোর্টের ভ্যালু এটা না নিয়ে পোর্টের ভ্যালু যদি আমি এই পর্যন্তও নিয়ে নিই, তাতেও কোনো সমস্যা নেই। হালের বাইরে যেটুকু অংশ থাকবে ম্যাক্সার্ফ ওটা অটোমেটিক্যালি কাট করে নিবে, অটোমেটিক্যালি। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি এখন এই ভ্যালুটা ইনপুট দেওয়া উচিত হয়তো 5.387 ইনপুট দেওয়া উচিত, কিন্তু এটা না দিয়ে আমি এখন দিব হচ্ছে ডাইরেক্ট 6 দিয়ে দিব। এবং 6টা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে? পজিটিভ। না, পোর্টে নেগেটিভ, স্টারবোর্ডে পজিটিভ, ভুলে গেছি আমরা। আচ্ছা, পোর্টে নেগেটিভ, পোর্টে। হ্যাঁ হ্যাঁ। পোর্টে নেগেটিভ, স্টারবোর্ডে পজিটিভ, -6। আচ্ছা, এখন দেখি আফপিক ট্যাঙ্কের স্টারবোর্ড কোনটা, এটা
এটা কোন পয়েন্টে আছে? আমরা ওয়াই অ্যাক্সিসে চিন্তা করতেছি। ওয়াই অ্যাক্সিসে যদি চিন্তা করি, হাফ পিক ট্যাঙ্কের স্টারবোর্ডের যে লাইনটা, স্টারবোর্ডের যে পেরিফেরিটা, সেটা সেন্টার লাইন থেকে কত দূরে আছে? সেটা সেন্টার লাইনের সাথেই আছে। তার মানে হাফ পিক ট্যাঙ্কের স্টারবোর্ডের যে ভ্যালুটা, সেটা কত হবে? 0। 0। নাইস, 0 হয়ে গেছে। 0 দেওয়াই আছে, নতুন করে তার কিছু নেই। এখন হচ্ছে ট্যাঙ্কের টপ দেখি, হাফ পিক ট্যাঙ্কের টপ কত আছে। বেজ লাইন থেকেও 4.5 মিটার উপরে আছে, আর বটম হচ্ছে বেজ লাইন থেকে 1.77। আচ্ছা, এখানেও কিন্তু একই কাহিনী। আমি যদি বটমের ভ্যালুটা এখানে না নিয়ে এ পর্যন্ত নিয়ে নিই, তাহলে এই অংশটা কিন্তু হালের বাইরে আছে, ওইটা অটোমেটিক্যালি কেটে নেবে, কোনো সমস্যা নেই। তারপরও আমরা ফর দ্য সেক অফ অ্যাকুরেসি আমরা এই ভ্যালুটা ইনপুট দিব, সমস্যা নেই। টপের ভ্যালু হচ্ছে 4.5 এবং বটমের ভ্যালু হচ্ছে 1.777। টপের ভ্যালু 4.5, 1.777। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই জিনিসটা প্রেস করতে হবে, আপডেট লোডস। এটি যদি দেই তাহলে ট্যাঙ্কটা জেনারেট হয়ে যায়। ট্যাঙ্কটা জেনারেট হয়েছে কিনা আমরা এখন দেখবো। ওমা, ট্যাঙ্ক তো জেনারেট হয় নাই। ওয়ারি নট, এখানে প্রেস করবা, এই যে ইনট্যাক্ট ট্যাঙ্কস, দেখতে পাচ্ছ ট্যাঙ্কটা? এটা হচ্ছে আমাদের এই ট্যাঙ্কটা, এই যে এইটা। এটা হাইড করে দিই, বুঝতে সুবিধা হবে। এই যে এই ট্যাঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, একইভাবে আমরা এখন আপটিক ট্যাঙ্ক স্টারবোর্ডটা জেনারেট করে ফেলবো। কন্ট্রোল এ দিব, নাম দিব আপটিক ট্যাঙ্ক ট্যাঙ্ক এস। এখানেও পারমিয়াবিলিটি দুইটারই কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, এখন এটার আফটার 4 এর ভ্যালু কি আগেরটার মতোই হবে না? দেখো তো, এই ট্যাঙ্কের আফটার 4 যেখানে ছিল, এই ট্যাঙ্কের আফটার 4 কিন্তু একই জায়গায় আছে। তো আমরা ওই জিনিসটা জাস্ট কপি করে দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন আমাকে বলো, আপপিক ট্যাঙ্ক স্টারবোর্ড, এটার পোর্টের ভ্যালু কত? এটা তো সেন্টার লাইনে আছে না? হ্যাঁ, তাহলে ভ্যালুটা কত হবে? 0। এক্স্যাক্টলি। আচ্ছা, আর আপপিক ভাই ট্যাঙ্ক মিররের অপশন নাই? মিররে, না না না, মিরর করার না, option নাই। ট্যাঙ্কের ক্ষেত্রে মিরর অপশন নাই। ট্যাঙ্ক তো আমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা হাতে হাতে জেনারেট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা জিনিস কি দেখছো, যে আমরা কিন্তু ট্যাঙ্কের বাউন্ডারি, যদিও অ্যাকচুয়ালি বাউন্ডারিটা ছিল হচ্ছে 5.386 এ, আমরা কিন্তু বাউন্ডারিটা 6 পর্যন্ত দিয়ে দিছিলাম। এই যে এ পর্যন্ত দিয়ে দিছি, 6 পর্যন্ত দিয়ে দিছিলাম। এই যে এখানে 6 পর্যন্ত দিয়ে দিছিলাম, কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি। এক্সেপ্ট যে এক্সেস পার্টটুকু ওখান থেকে কেটে নিছি, কোনো প্যারা হয়নি, যে হালের বাইরে ট্যাঙ্ক যাবে না। সো তোমরা যদি একটু বড় করেও জেনারেট করো, মনে করো এটা উপর থেকে যদি দেখি, মনে করো ট্যাঙ্কটা তুমি এরকম করে জেনারেট করছো, এই যে এরকম করে জেনারেট করছো, তাতেও সমস্যা হবে না। বাইরে যতটুকু অংশ থাকবে অটোমেটিক্যালি ট্রিম করে নিবে। আচ্ছা, তাহলে নেক্সট ট্যাঙ্কটা আমাদের কিভাবে জেনারেট করবো? নেক্সট ট্যাঙ্কের পোর্ট হবে 0। নেক্সট ট্যাঙ্কের স্টারবোর্ডটা তাহলে কি হবে? স্টারবোর্ডের ভ্যালু কত হবে বলো? কত? জাস্ট এটা, তাই না? সিমেট্রিক ট্যাঙ্কটা, এটা তো তাই হবে, জানি। ঠিক আছে, এটা 6 দিয়ে দিব, 6 দিয়ে দিব।
আর টপ আর বটমের ভ্যালু কি চেঞ্জ হবে নাকি হবে না? হবে না। হবে না, সেম থাকবে। দুইটা ট্যাঙ্কের টপ আর বটম সেম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন দেখছো ট্যাঙ্কটা আমি কিন্তু এখনো এই জায়গাটাতে প্রেস করি নাই, এই জায়গাটাতে কিন্তু এখনো প্রেস করিনি। এই জায়গাটাতে প্রেস করলে এই দেখো ট্যাঙ্কটা প্রাইমারিলি যখন জেনারেট হয়েছে তখন কিন্তু বাইরে বের হয়ে গেছে। তো এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই। বাইরে যখন বের হয়ে গেছে এখানে জাস্ট ক্লিক করব, এই যে আপডেট লোডস এটা দিলে সে কোনো প্যারাই নেই, জেনারেট হয়ে গেছে। ভাই 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 যে লোডটা কিভাবে যেন শো করে, লোড কেস দেখা দিতেছে মানে ট্যাঙ্ক গুলা আমারটা ট্যাঙ্ক, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমারটা আসতেছে না। এই যে এইটা ইনটেক ট্যাঙ্কস, অথবা ডিসপ্লেতে গিয়ে ভিজিবিলিটিতে যাও, এই যে ডিসপ্লে ভিজিবিলিটি ইনট্যাক্ট ট্যাঙ্কস, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়েছে। ঠিক আছে। হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের ট্যাঙ্কে চলে যাই। পরের ট্যাঙ্ক আমরা জেনারেট করব যেটা, সেটা হচ্ছে আমরা এফওএসটিসি জেনারেট করি। আবার দেখ এফওএসটিসি জেনারেট করি, মাঝখানে একটা। তাহলে দেখি ও সেন্টার লাইন থেকে ওর পোর্ট হচ্ছে 3 এবং স্টার পোর্ট হচ্ছে 3, এতেই আছে। এবং ওর 4 হচ্ছে পারপেন্ডিকুলার থেকে 4 আছে, এবং স্টার বোর্ড আছে সরি 4 এবং হাফ হচ্ছে 2, 2 4 3 3 কন্ট্রোল এ, নাম দিব এফ ও এস টি, সি দিলেও হয় না দিলেও হয়, ডাজন্ট ম্যাটার। ভি হচ্ছে 2 4 -3 3। এখন দেখি টপ আর বটমের কি অবস্থা। ওর টপ কততে? আফিক ট্যাঙ্ক যাতে ছিল টপ কিন্তু একই জায়গাতেই আছে, এফএসটিসি এর টপ যে 4.5। এটার বটমটা যদি আমরা দেখি আছে 1.398। আচ্ছা, এখন এই ট্যাঙ্কটা হচ্ছে আমাদের ফুয়েল অয়েল ট্যাঙ্ক। এর আগের দুইটা ট্যাঙ্কে হচ্ছে পানি যাইতো, পানি যাবে, যে কারণে আমি স্পেসিফিক গ্র্যাভিটি চেঞ্জ করিনি, 1 ছিল 1ই রয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে এফওএস যেটা হচ্ছে ফুয়েল অয়েল ট্যাঙ্ক, এখানে যে আমি ফ্লুইড টাইপে দিব, ফ্লুইড টাইপে দিব ডি আই এস ই এল, ও না ডিজেল, ডিজেল লিখবো। ডিজেল লিখলে অটোমেটিক্যালি 0.84 নিয়ে, ঠিক আছে। এবং ইন্টারেস্টিং এনাফ, সরি, ট্যাঙ্কের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ট্যাঙ্কে আমরা চলে যাই। পরের ট্যাঙ্কটা হচ্ছে যে বিউটি পালাস ওয়াটার ট্যাঙ্ক। সেন্টার লাইন থেকে ওর পোর্টের ভ্যালু কত কেউ একজন বলো তো? আচ্ছা, স্টার বোর্ডের ভ্যালু বলো আগে, ওর স্টার বোর্ডের ভ্যালু কত কেউ একজন বলো তো, স্টার বোর্ডের ভ্যালু কত হবে? হুম, হুম, বলতে নিছিল কেউ একজন কিছু? এটা হচ্ছে ওর পোর্ট, এটা হচ্ছে ওর স্টার বোর্ড। 3 আচ্ছা, 3 নেগেটিভ নাকি পজিটিভ? পজিটিভ। নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ দেখো এখানে যে আমি যাচ্ছি, ওই কোন দিকে যাচ্ছি, সেন্টার লাইন থেকে বাম দিকে যাচ্ছি, এটা হচ্ছে সেন্টার লাইন থেকে ডান দিকে। তার মানে এখানে আমি যত আঁকাবো, যত ভ্যালু থাকবে সবগুলো ভ্যালু নেগেটিভ হবে।
এখান থেকে যাচ্ছি যে এটা 3000 এবং এখান থেকে এখানে যদি যাই এই ভ্যালু এটাও নেগেটিভই হবে, অর্থাৎ সেন্টার লাইনের বাম দিকে আছে। সেন্টার লাইনের বাম দিকে যাবো, যতই যাবো সেটা নেগেটিভ থাকবে। তাহলে আমরা দেখি আর একটা জিনিস আমরা তাহলে মাথায় রাখি যে ট্যাঙ্কের আমরা এই যে এই এজের যে ভ্যালু গুলো দিব এখান থেকে সেন্টার থেকে কত দূরে আছে সবগুলোতে আমরা 6 দিয়ে দিব, কারণ এখানে তুমি 5.711 দিলে যা 6 দিলেও তাই হবে, কারণ এক্সট্রা পার্ট যেটুকু থাকবে ওটাও নিচে থেকে ট্রিম করে নিবে। তাহলে বালান্স ওয়াটার ট্যাঙ্কটি এটার টপ আর বটমের ভ্যালু আলাদা করে বের করার কিছু নাই, কারণ আমরা এফএসটি সময় টপ আর বটমের ভ্যালু বের করছিলাম এবং এফএসটি টপ আর বটমের ভ্যালু যা বালান্স ওয়াটার ট্যাঙ্কের টপ আর বটমের ভ্যালু সেম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন চলে যাবো এখানে বালান্স ওয়াটার ট্যাঙ্কটা জেনারেট করবো। এখানে চলে যাবো বালান্স ওয়াটার ট্যাঙ্ক পি, 4 এর ভ্যালু 2, এর ভ্যালু 4, -6, -3। এটা 0 থাকলেও কোনো সমস্যা নেই, কেন? দেখো একদম নিচ পর্যন্ত আসছে ট্যাঙ্কটা, এখন পর্যন্ত নিচ পর্যন্ত আসছে, কিন্তু যখনই আমি যে এটা প্রেস করবো এটা হচ্ছে কোন ট্যাঙ্কটা, হচ্ছে আমাদের এই ট্যাঙ্কটা, এই যে এটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা গেল। এরপরে আমরা চলে যাব হচ্ছে তার ঠিক সিমেট্রিক ট্যাঙ্কটাতে, এটাতে বালান্স ওয়াটার ট্যাঙ্ক এস, ট্যাঙ্কটা এখানে, এটাতে চলে যাব। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা ধরলাম 3, এটা ধরলাম 6 ধরি, আমাদের এত অ্যাম্বিগুয়াস ভ্যালু আমরা নিব না, এবং এই ট্যাঙ্কটা কিন্তু এই ভ্যালুগুলো সিম্পলি রেসিপ্রোকেটেড হয়ে যাবে, জাস্ট সাইন চেঞ্জ হবে এবং ফ্লিপ হবে। তার মানে এটার স্টারবোর্ডের ভ্যালু ছিল 3 এবং পোর্টের ভ্যালু ছিল 6, এটার পোর্টের ভ্যালু হবে 3 আর স্টারবোর্ডের ভ্যালু হবে 6। আচ্ছা এখানে পোর্ট আর স্টারবোর্ড নিয়ে তোমাদের একটা কনফিউশন আসতে পারে, আমি বলি ট্যাঙ্কের বামের লাইনটাকে বলবো ট্যাঙ্কের ফোন, ট্যাঙ্কের ডানের লাইনটাকে বলবো ট্যাঙ্কের স্টারবোর্ড, ট্যাঙ্কের বামের লাইন ট্যাঙ্কের পোর্ট, ট্যাঙ্কের ডানের লাইন হচ্ছে ট্যাঙ্কের স্টারবোর্ড। এখানে ট্যাঙ্কের বামের লাইন এটা হচ্ছে ট্যাঙ্কের বাম দিকটা, বামের লাইনটা হচ্ছে ট্যাঙ্কের পোর্ট, ট্যাঙ্কের ডান দিকের লাইনটা হচ্ছে ট্যাঙ্কের স্টারবোর্ড। ঠিক আছে, তো এই ট্যাঙ্কের পোর্টের ভ্যালুটা কত? এনিওয়ান? +3। +3, নাইস। স্টারবোর্ডের ভ্যালু হবে হচ্ছে প্লাস হোয়াট এভার দিস ইজ। ঠিক আছে, এই ট্যাঙ্কটা তাহলে এখন আমরা জেনারেট করবো। রুম ডেফিনিশন উইন্ডোতে যাব, কন্ট্রোল এ, বালান্সড ওয়াটার ট্যাঙ্ক এস। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে পারমিয়াবিলিটি চেঞ্জ করা মানে পারমিয়াবিলিটি চেঞ্জ করে দিলাম। আচ্ছা বালান্সড ওয়াটার ট্যাঙ্ক পি এর আফটার 4 এর ভ্যালু যা, বালান্সড ওয়াটার ট্যাঙ্ক স্টারবোর্ডের কিন্তু আফটার 4 এর ভ্যালু তাই, এবং ওর টপ আর বটমের ভ্যালু কিন্তু সেম। জাস্ট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, জিনিসটা সিম্পলি রেসিপ্রোকেটেড হবে। এখানে -6 -3 ছিল, এখানে 3 আর 6 হবে। আচ্ছা ট্যাঙ্কের পোর্ট আর স্টারবোর্ড বিষয়টা কিন্তু যথেষ্ট কনফিউজিং, এটা কারো বুঝতে কি প্যারা হয়েছে? আরেকবার একটু প্লিজ একজনও যদি বল যে হ্যাঁ বুঝতে সমস্যা হয়েছে, আমি একবার দেখাই দিব, ইটস ওকে। মাত্র শুরু করতো, সেটা আমার বুঝতে অনেকদিন সময় লাগছে, ওর স্টারবোর্ড বুঝতেই। তোমরা আজকে নগদে বুঝতে বা এটা ভাবাটা খুবই অবাক করা হবে আর কি। সবাইকে বুঝতে পারছি? একজনের কি প্রবলেম হয়েছে? এনিওয়ান? শিশির ভাই বুঝতে পারতেছ? জি ভাই, বুঝতে পারছি। মাসুম ব্রাদার? মাসুম নাই, ঠিক আছে ওকে। আক্তিয়া কে অফুলি সাইলেন্ট, কি আক্তিয়া বুঝতেছো? জি ভাইয়া। শিওর?
খুব দুর্বল ভাবে ভাইয়া। বললা। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আচ্ছা, সো মুভিং অন। আচ্ছা, ট্যাঙ্ক আমরা বেশ কয়েকটা জেনারেট করছি। আর তোমাদের কি একটু লোডেড লাগতেছে? একটু ব্রেক নিবা? লোডেড লাগতেছে? আমার কিন্তু লোডেড লাগতেছে। একটা ব্রেক দেই, 10 মিনিট একটা ব্রেক দেই। ইজ দ্যাট ওকে উইথ এভরিওয়ান? হ্যাঁ ভাই, একটু ব্রেক দেন। একটা ব্রেক দিই, ঠিক আছে, তাহলে আমরা 10টা 10-এ আবার রিজিউম করবো। ইজ দ্যাট ওকে? ওকে ভাই। ওকে। জি।
হ্যালো, আমরা সবাই আছি? হ্যালো? জি ভাই। কেউ আছে? সামিন, আছি ভাই। ওমাইয়া, আক্তিয়া, আছো তোমরা? জি ভাই আছি। জি ভাই আছি। হুম, শিশির, জি ভাই আছি। মাসুম, মাসুমের তো কোনো খোঁজ খবর নেই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা তাহলে আবার রিজিউম করি। তো আমরা ছিলাম হচ্ছে ট্যাঙ্ক এই কটা জেনারেট হয়েছে। এরপর হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং ট্যাঙ্ক জেনারেট করব। আচ্ছা, মাসুম আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ মাসুম ফর লেটিং মি নো। আমি আবার শেয়ার করি স্ক্রিন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। হুম, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং ট্যাঙ্ক জেনারেট করব। এতক্ষণ আমরা ট্যাঙ্ক জেনারেট করলাম হচ্ছে বাউন্ডারি ইনপুট দিয়ে, বাউন্ডারি ভ্যালু গুলো ইনপুট দিয়ে। আফটার ভ্যালু কত, ফোর এর ভ্যালু কত, পোর্টের ভ্যালু কত, স্টারবোর্ডের ভ্যালু কত, টপ কত, বটম কত। এখন আমরা ট্যাঙ্ক জেনারেট করব। সেটা হচ্ছে মনে করে দেখো আমরা দুটো সারফেস নিয়ে আসছিলাম যে জি, এই দুইটা ট্যাঙ্ক হচ্ছে আমরা এই যে এখানে নিয়ে আসছিলাম, এবং আমি রাইনো থেকে এদের নামগুলো ফিক্স করে নিয়ে আসছিলাম। এই যে নামগুলো দেখো, এই যে সিলেক্ট করছি না, এফআরডিএস সবগুলো এফআরডিএস এর সারফেস, এবং এফআরডিপি হচ্ছে সবগুলো এফআরডিপি এর সারফেস। এই ট্যাঙ্ক গুলো কিন্তু চাইলে আমরা ঠিক একইভাবে বাউন্ডারি ইনপুট দিয়ে করতে পারতাম, কোনো সমস্যা নেই। আমাদের কাছে কিন্তু সব ভ্যালু আছে। এই যে দেখো, ওর পোর্টের ভ্যালু আছে, স্টারবোর্ডের ভ্যালু আছে, সব ভ্যালু কিন্তু আমাদের কাছে আছে। সব ভ্যালুই আমাদের কাছে আছে। ফোর কত, আট কত, সব ভ্যালুই আছে। এই যে আফট হচ্ছে এটা, ফোর হচ্ছে এটা, সব ভ্যালু কিন্তু আমাদের কাছে আছে। আমরা ওইভাবে জেনারেট করতে পারতাম, টপ বটম আমাদের কাছে আছে, সবই আছে। কিন্তু আমরা ওইভাবে জেনারেট করবো না, আমরা একটা অন্য টুপে জেনারেট করবো। এটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে সবসময় যে আমাদের এরকম রেক্টাঙ্গুলার ট্যাঙ্ক থাকবে তা না, আমাদের কাছে অনেক কমপ্লিকেটেড শেপের ট্যাঙ্কও থাকতে পারে। তো এটা এখন আমরা কিভাবে জেনারেট করবো, জেনারেট করার জন্য আমরা আবার এই যে রুম ডেফিনিশন উইন্ডোতে চলে যাবো। রুম ডেফিনিশন উইন্ডো যে কন্ট্রোলে প্রেস করলাম, এফ ও আর টি পি, পারমিয়াবিলিটি কপি পেস্ট করে দিলাম। এবং এটা হচ্ছে ডিজেল ট্যাঙ্ক, ফুয়েল অয়েল ট্যাঙ্ক যেহেতু, ডিজেল। এবং এইখানে এই যে আমি বাউন্ডারি সারফেসে আসবো, বাউন্ডারি সারফেসে ক্লিক করবো। এতক্ষণ পর্যন্ত কিন্তু বাউন্ডারি সারফেস আমি ইউজ করিনি। আমি চেষ্টা করতেছি যে তোমাদের যাতে সব ধরনের ট্যাঙ্ক জেনারেট করা, মানে ট্যাঙ্ক জেনারেট করার যে যে উপায় আছে সবগুলো উপায় যাতে একসাথে কভার করা যায়, এই জন্য আমি এই ট্যাঙ্কটা নর্মালি জিওমেট্রি ইনপুট দিয়ে করা যাওয়া সত্ত্বেও আমরা একটা বাউন্ডারি সারফেস দিয়ে করবো। এফ40পি সিলেক্ট করবো, এই যে এফ40পি এর সারফেস গুলো সিলেক্ট করবো জাস্ট। ওকে, দেখছো? তারপরে যেটা প্রেস করতে হবে, সি কত সিম্পলি জেনারেট হয়ে গেল। আমাদের কিন্তু হাতে হাতে ধরে ওইভাবে যে জিওমেট্রি ইনপুট দেওয়া লাগলো না, আমরা কিন্তু এভাবে নগদ করে ফেলতে পারছি জিনিসটা। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা চলে যাব হচ্ছে একইভাবে ওর সিমেট্রি যে ট্যাঙ্কটা, সেই ট্যাঙ্কটা এক্স্যাক্টলি কতটুকু সামনে আছে এটা কি হচ্ছে কি ইনপুট দিছিলাম এই ভ্যালুটা? এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি যে এখানে যে ট্যাঙ্কটা যখন আঁকছি না, ট্যাঙ্কটা ওভাবে আঁকছি আমি রাইনোতে। এক্স্যাক্টলি ওর ডেটা পয়েন্ট ধরে, যে দেখো 00 পয়েন্টটা 00 পয়েন্টের উপরে নিচে যেখানে আছে ওইভাবে দিতে হবে জিনিসটা। আমি যদি ওদেরকে নিয়ে আসি, যে মনে করো কন্ট্রোল সি দিয়ে আমার ট্যাঙ্ক ক্যাপাসিটি ভিউতে নিয়ে আসি, বা এখানে নিয়ে আসি, এই যে দেখছো। ঠিক ভাই। হুম, এবার ট্যাঙ্ক ক্যাপাসিটি প্ল্যানে যদি নিয়ে আসি, কোথায় আছে এই যে, দেখছো জায়গা মতো। আচ্ছা, ঠিক আছে। তারপরে কিভাবে আমরা ওর সিমেট্রিক যে টুইনটা আছে সেই টুইনটাও জেনারেট করে ফেলবো। ফর ডিএস প্রাইমারি ডিউটি সব 98% থাকবে।
এখানে বাউন্ডারি সারফেসে গিয়ে এই যে 40s গুলো সিলেক্ট করব। ওকে, এই নামগুলো দেওয়া কিন্তু খুবই জরুরি। নামগুলো না দিলে কিন্তু ট্যাঙ্ক গুলো তুমি ট্রেস করতে পারবে না, সারফেস গুলো। এই ধরো সারফেসের নামগুলো তুমি চাইলে এসে রাইনোতেও দিতে পারো। যেমন উদাহরণস্বরূপ আমি এই যে সারফেস নাম, এই যে এটা হচ্ছে আমার এই সারফেসটা, এই সারফেসের নামটা আমি চেঞ্জ করে হাল দিয়ে দিলাম, মেইন হাল সব দিয়ে দিলাম। এবার তো মেইন হাল হিসেবে সিলেক্ট থাকবে। আচ্ছা, আর আমাদের এই লেয়ারটা হচ্ছে খালি, এই লেয়ারে কিছু নাই, এই লেয়ারটা চাইলে আমরা ডিলিট করে দিয়ে রাখতে পারি। It's not a problem. আচ্ছা, ঠিক আছে, এখানে ট্যাগ একইভাবে জেনারেট হয়ে গেছে। আচ্ছা, এটা এখন লাল হয়নি, লাল কেন হয়নি কেউ বলতে পারে? ট্যাগটা লাল কেন হয়নি? ওই যে ভাই ডিজেল দেওয়া হয়নি দেখে। নাইস, ডিজেল। আবার এই যে আপডেট লোডস, ইনপুট দেওয়ার পরে এই যে আপডেট লোডস এটা ক্লিক করতে হবে। ক্লিক করলেই তবেই ট্যাগটা জেনারেট হবে, এমন হবে। আচ্ছা, গেল। এখন চলে আসবে আমরা আমরা যদি আমাদের প্রোগ্রেশন ফলো করি, সবচেয়ে বড় যে ট্যাঙ্কটা সেটাতে চলে আসছি আমরা। আমরা চলে আসছি কার্গো হোল্ডে। আমরা ঘুরে ফিরে কার্গো হোল্ডে চলে আসছি। এখন আমরা একটু ডিমেনশন বলে কিছুটা কমাই, এই সময় কি জিবিজি লাগতেছে দেখতে। সবগুলো ডিমেনশন যদি আমি একসাথে সিলেক্ট করে ফেললাম, এটা আবার ডিলিট করে দিব, দরকার নেই। এই যে সেল ডিম সিলেক্ট করো, সেল ডিম কমান্ড দিলে সবগুলো ডিমেনশন সে একসাথে সিলেক্ট করে ফেলবে। আপাতত এগুলো ডিলিট করে রাখলাম, এগুলো আপাতত আমাদের লাগতেছে না। আচ্ছা, এখন কার্গো হোল্ড একটু কমপ্লিকেটেড। কার্গো হোল্ডের বিষয়টা কমপ্লিকেটেড এই সেন্সে, কার্গো হোল্ড আসলে দুই ভাগে বিভক্ত। কার্গো হোল্ডের এই যে উপরের একটা পোর্শন আছে, যে হ্যাচ কমিনের যে পার্টটা, আবার নিচের পার্টটাও আছে। কার্গো হোল্ডটা আমাদেরকে দুই দফায় জেনারেট করতে হবে। তো কার্গো হোল্ডটা বেসিক্যালি আমরা দুইটা ট্যাঙ্ক হিসেবে জেনারেট করব। ঠিক আছে, আমরা এই ট্যাঙ্কটা জেনারেট করব এবং তারপর এই ট্যাঙ্কটা জেনারেট করব, করে দুইটা ট্যাঙ্ককে লিংক করে দিব। লিংক করার পরে যেটা হবে, ম্যাক্সার্ফ হচ্ছে ওই দুইটা লিংক ট্যাঙ্ককে একটা ট্যাঙ্ক হিসেবে ট্রিট করবে। ঠিক আছে, তো এটার এক্সাম্পল হিসেবে আমরা এখন এই ট্যাঙ্কটা জেনারেট করে ফেলবো। তার জন্য আগে আমরা মেপে নেব ফোর আফটার ভ্যালুগুলো। প্রথমে হচ্ছে আমরা নিচের বড় বড় পোর্শনটা জেনারেট করব, বড় পোর্শনটা, এজ ইন এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা জেনারেট করব। এই পোর্শনটা, এই পোর্শনটা জেনারেট করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে ওর আফটার ভ্যালু নেই, আফটার ভ্যালু হচ্ছে এটা, ওর ফোর এর ভ্যালু এটা, ওর টপ হচ্ছে এটা, এবং বটম হচ্ছে এটা। আচ্ছা, তাহলে ওর ফোর এর ভ্যালু কত বলতো, ওর আফটার ভ্যালু কত বলো? এই কার্গো হোল্ডটা বড় পার্টে জেনারেট করবো, এটা আফট কত আছে? আফটার ভ্যালু কত? 11। 11। নাইস, গুড। তাহলে আমরা যাই এখন কার্গো হোল্ড একটা একটা করে জেনারেট করা শুরু করে। কার্গো হোল্ডের পার্ট, কার্গো হোল্ড। আচ্ছা, এটারও স্পেসিফিক গ্র্যাভিটি আপাতত 1 রাখলাম, কারণ কার্গো আসলে কি যাবে আমরা এখনো শিওর না। এটা তো এক নাম্বার রিজন যে কার্গো কি যাবে আমরা শিওর না। দ্বিতীয় রিজন হচ্ছে এক এক লোড কেসে এক এক রকম কার্গো আমাদের দেখানো লাগতে পারে। সো কার্গো ডেনসিটি কি হবে সেটা আমরা ফিক্স করবো কি লোড কেসে কি। এখন এখানে কার্গো ডেনসিটি আমরা ফিক্স করবো না। আচ্ছা, তো আফটার ভ্যালু ছিল 11, পরের ভ্যালু কত ছিল দেখি, পরের ভ্যালুটা কত? 34। নাইস, পরের ভ্যালু 34। তারপর হচ্ছে পোর্ট আর স্টারবোর্ড। আচ্ছা, একটা জিনিস কিন্তু বলছিলাম, আমরা চাইলে একদম ওর হাইয়েস্ট যত পেরিফেরি সেই পর্যন্ত দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। 0.8 আর 45। আচ্ছা, ও, মানে আহ, তুমি টপ বটমের কথা বলতেছো। আচ্ছা ঠিক আছে, যেহেতু টপ বটমের কথা বলছো আমরা টপ বটম দিয়ে দিই আগে, সমস্যা নেই। আমি ইয়ার কথা বলতেছিলাম, পোর্টার স্টার পোর্টের কথা, সমস্যা নেই। যেহেতু টপ বটমের প্রশংসা বা প্রশংসা আছে, টপ বটম আমরা আগে দিয়ে দিই। তুমি যেটা বলছো সেটাই সঠিক। টপ হচ্ছে ওর 4.5 আর বটম হচ্ছে 8.8। টপ হচ্ছে 4.5, টপ 4.5, বটম হচ্ছে 0.8। এরপর বাকি রইল হচ্ছে আমাদের পোর্টার স্টার বোর্ড। পোর্টের ভ্যালু কত হবে, স্টারবোর্ডের ভ্যালু কত হবে? পোর্টের ভ্যালু হবে সেন্টার থেকে নিয়ে
এই 6 বলতে পারো আর কি, ঠিক আছে। আর একইভাবে স্টারবোর্ডের ভ্যালু হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। এখন তুমি যদি মনে করো ওর ভ্যালুটা এই পর্যন্ত না নিয়ে এই যে এই পর্যন্ত নাও, তুমি যদি এখানে 8ও নাও, 8ও নিলে কোনো সমস্যা নেই, কারণ হাল ছেলের বাইরে যে পার্টটুকু যাবে ওই পার্টটা নিজে থেকে ডিলিট করে নেবে, ঠিক আছে। তাহলে পোর্টের ভ্যালু আমরা কত দেবো বলো? -6 আর একটা +6 দেব। +6। ইয়েস স্যার, ইয়েস স্যার, অল ব্যাকস ফুল। পোর্ট হচ্ছে -6, স্টারবোর্ড হচ্ছে 6। আচ্ছা, তারপর এটা প্রেস করবো, হয়ে গেছে হোপফুলি। বুঝছো? এখন ট্যাঙ্কের কিন্তু উপরের পোর্শনটা এখনো বাকি আছে, তাই না? আমরা কিন্তু ট্যাঙ্কের খালি নিচের পোর্শনটা বানিয়েছি, আমরা খালি যে এই পোর্শনটা করছি, এই পোর্শনটা এখনো বাকি রয়েছে। এখন এই পোর্শনটা করার জন্য এইটাকে আমরা একটা আলাদা ট্যাঙ্ক হিসেবে জেনারেট করবো। তো এই ট্যাঙ্কটার যাবতীয় ডেফিনেশন আমরা এখান থেকে নিয়ে নিই। আফট 14, 4 31, এটা হচ্ছে আফট, এটা হচ্ছে 4, ঠিক আছে। আফট 4 14 31। আমরা আবার রুম ডেফিনিশন উইন্ডোতে চলে আসবো। এখন এখানে হচ্ছে খেলাটা, নামটা হচ্ছে সেম দিব। এখন দুইটা নাম সেম দিব এবং এটাকে দিয়ে দিব লিঙ্কড ট্যাঙ্ক, ঠিক আছে। কারণ অনেকগুলো অপশন ছিল না, কম্পার্টমেন্ট ট্যাঙ্ক, এটা হবে লিঙ্কড ট্যাঙ্ক, ঠিক আছে। আমি এবিলিটি কপি পেস্ট করবো, ছিল 14 আর 31 নাকি না, ভ্যালু গুলো কত ছিল? আমাদের ভ্যালু ছিল হচ্ছে 14 আর 31 ছিল। 14 31, 14 আর 31, থ্যাংক ইউ। 14 8 31। আচ্ছা, ঠিক আছে, এরপর টপ বটম দেখি। ওর টপ হচ্ছে 5.5 আর বটম হচ্ছে, তো না হচ্ছে ছিলই আগে, তাও আরেকবার নেই। বটম হচ্ছে 4.5, টপ আর বটম 5.5 4.5, টপ হচ্ছে 5.5, বটম হচ্ছে 4.5। আচ্ছা, হচ্ছে পোর্ট আর স্টারবোর্ড। পোর্ট আর স্টারবোর্ড দেখি। পোর্ট হচ্ছে -4.5, তাহলে স্টারবোর্ড যেহেতু সিমেট্রিক ট্যাঙ্ক 4.5 এ হবে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। -4.5 4.5। যেখানে লিঙ্ক ট্যাঙ্ক যখন আমি অপশনটা সিলেক্ট করছি, এটা কিন্তু একটু হালকা হয়ে গেছে, আমার বুঝাচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি এটার একটা অংশ। ম্যাক্সার্ফ ওদের দুইজনকে একসাথেই ট্রিট করবে। আচ্ছা, এটা দেখতে যদি বেশি হিজিবিজি লাগে তখন আমরা এই যে এটা দেখো, রুম সেকশনস অফ করে দিলে ওই সেকশন গুলো আর দেখাবে না। রুম সেকশন যদি অন করো তাহলে ওই সেকশন গুলো দেখাবে। রুম সেকশনস আমরা আপাতত অফ রাখলাম। আচ্ছা, ট্যাঙ্ক জেনারেট করা বাকি হয়েছে আর মাত্র একটা, সেটা হচ্ছে কোন ট্যাঙ্কটা বলো তো? কোন ট্যাঙ্ক বাকি? ফোর বিগ ট্যাঙ্ক, এফপিটি। বিগ ট্যাঙ্ক হ্যাঁ, আছে। হ্যাঁ। আর ফায়ার পাম্প রুম আর ইঞ্জিন রুম এগুলো কিন্তু ট্যাঙ্ক না, এগুলো হচ্ছে কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্ট আজকে আমরা জেনারেট করতেছি না, অবশ্য করা যায়, কম্পার্টমেন্টে জেনারেট করে ফেলবো, কারণ ড্যামেজ স্টেবিলিটিতে আসলে কম্পার্টমেন্ট গুলো লাগে, কম্পার্টমেন্টে জেনারেট করে ফেলা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে ফোর বিগ ট্যাঙ্ক বাকি। তো ফোর বিগ ট্যাঙ্কের আফট হচ্ছে 36, আর ফোর বিগ ট্যাঙ্কের 4 হবে সবচেয়ে বেশিটা যেখানে আর কি 41.44, 36 আর 41.44, এটা হচ্ছে আফট 36,
এটা হচ্ছে 4 41.44। আমরা বেশিটাই নিব। তুমি বলতে পারো যে আমরা এখান থেকে কেন ডিমেনশনটা নিলাম না, কেন এখান থেকে নিলাম। বেশিটাই নিব, হালের বাইরে যে অংশগুলো থাকবে সেটা ম্যাক্স আপনি নিচে থেকে ট্রিম করে নিন, ঠিক আছে। 36 41.44। ভাই তাহলে এখানে 42 নিলে সমস্যা আছে? কোনো সমস্যা নেই, 100 নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু জাস্ট আমরা যেহেতু দেখাচ্ছি অ্যাকচুয়ালি জিওমেট্রিটা কি মিন করে, এই ভ্যালুগুলো কি মিন করে সেটা বোঝানোর জন্য আমরা জাস্ট এটা বললাম আর কি। তো তোর বুঝা একদম অ্যাকুরেট হয়েছে যে এখানে আসলে যত বেশি ভ্যালু দিই কোনো সমস্যা নেই, এর বাইরে যা যাবে ওই বাইরের অংশটুকু ম্যাক্স নিজে থেকেই ট্রিম করে নেবে। আচ্ছা, কথা বলতে গিয়ে ভ্যালু দুটো ভুলে গেল। ভ্যালু দুটো জানি কি ছিল, ভ্যালু দুটো ছিল 36 আর 41.44। আমরা রুম ডেফিনিশন বলতে তারপর গেলাম 4 বিগ ট্যাঙ্ক, ট্যাঙ্ক দুইটাই। হুম, হুম, আর এখানে 36 4। আচ্ছা, তাহলে পোর্ট আর স্টারবোর্ড কি দেওয়া যায়, যেহেতু ট্যাঙ্কটা পোর্ট স্টারবোর্ড জুড়েই আছে পুরোপুরি, এর আশেপাশে আর কোনো ট্যাঙ্ক নাই, তো এখানে 6 7 8 9 10 কোনো কিছু দিলে কিন্তু সমস্যা নেই, যে কোনো ভ্যালু দিলেই সে নিবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে এখানে মাইনাস আমি দিলাম -7 দিলাম, জাহাজের ব্রেডের চেয়েও বেশি, যেহেতু হাফ ব্রেড হবে পুরোপুরি, জাহাজের ফুল ব্রেড হচ্ছে 12 মিটার, হাফ ব্রেড হচ্ছে 6 মিটার, হাফ ব্রেডেরও বেশি দিয়ে দিচ্ছি। মাইনাস হ্যাঁ, -7 -10 ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, এটা দিলেই হলো, বটম হচ্ছে 0তেই থাকবে। ও, আমি ভুল করছি, ওই এটা এখানে যাবে 7, আর টপ হবে হচ্ছে 4.5, টপ 4.5 না, দেখি দেখে আসি টপটা 4.5 কিনা, জাস্ট ইন কেস। টপ 4.5, ইয়েস, টপ হচ্ছে 4.5 আর বটম হচ্ছে 0তেই আছে, আর বটম 0 করলাম। আর এই অংশটুকু নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেখানে মনে হচ্ছে যে এখান থেকে বের হয়ে গেছে, এটা সিম্পলি রেন্ডারিং এর ইস্যু, ক্যালকুলেশনে এটা কোনো সমস্যা হয় না, ট্রাস্ট মি, আই হ্যাভ চেক দিস আউট, আই হ্যাভ ডান মাই ক্যালকুলেশন। এটা ক্যালকুলেশনে কোনো অ্যানালিসিস কোনো প্রবলেম হয়নি, জাস্ট একটা রেন্ডারিং এর ইস্যু। Maxsurf is notorious for having a bad rendering privileges. যাই হোক, এটা এগুলো গেল হচ্ছে সব ট্যাঙ্ক। ট্যাঙ্কি যে জিনিসগুলোর মধ্যে ইদার কনজিউমেবল অথবা নন কনজিউমেবল জিনিসপত্র থাকবে, আর কম্পার্টমেন্ট হচ্ছে সেগুলা যেগুলো আসলে স্টেবিলিটি ক্যালকুলেশনে, বিশেষ করে ইনটেক স্টেবিলিটি ক্যালকুলেশনে আসবে না, কিন্তু তারপর আমরা চাইলে কম্পার্টমেন্ট জেনারেট করতে পারি। কম্পার্টমেন্ট এই জায়গাটা হচ্ছে ইঞ্জিন রুম, বুঝে যাচ্ছে, আমরা এখনো জেনারেট করি নাই। আর এই জায়গাটা হচ্ছে ইমার্জেন্সি ফায়ার কন্ট্রোল। তো আমরা এখন দেখি জেনারেট করলো হয় না জেনারেট করলো হয় আজকে, হ্যাঁ জেনারেট করি, জেনারেট করবো। তাহলে ইঞ্জিন রুমটা দেখি, এগুলোকে বলবো কম্পার্টমেন্ট, এগুলো ট্যাঙ্ক। ইঞ্জিন রুমটা কোথায় আছে, ইঞ্জিন রুমের আফট হচ্ছে 4, ইঞ্জিন রুমের 4 হচ্ছে 11, ওর টপ হচ্ছে 4.5, আর বটম কত দেওয়া যায় ইঞ্জিন রুমের? 0। ইয়াপ, নাইস। সো এখানে মাপার কোনো দরকার নেই, আমি যাই দিয়ে এক্সট্রা অংশ এমনিতে কেটে নেবে। আর পোর্ট স্টারবোর্ড আমরা কি -6 + 6 দিয়ে দিব, ঠিক আছে। তাহলে 4 11 রুম ডেফিনিশন বলতে যাব, ইঞ্জিন রুম, এইটা হচ্ছে ট্যাঙ্ক না, এটা হচ্ছে কম্পার্টমেন্ট। এখন ইঞ্জিন রুম হচ্ছে একটা মেশিনারি রুম, মেশিনারি রুমে কিন্তু মানে আমরা পারমিবিলিটি হিসাব করার কারণ হচ্ছে এটা, ধরলাম আমাদের আপপিক ট্যাঙ্কটা পুরোপুরি ফুটা হয়ে গেছে, আপপিক ট্যাঙ্কে ফুটা হয়ে পুরো আপপিক ট্যাঙ্কে সি ওয়াটার ঢুকে গেছে, এবং আপপিক ট্যাঙ্কের পুরোপুরি আগাগোড়া ভলিউম হচ্ছে সি ওয়াটার দিয়ে ভরে গেছে, কিন্তু আপপিক ট্যাঙ্কের পুরোপুরি ভলিউম কিন্তু আমাদের কাছে স্পেস হিসেবে অ্যাভেলেবেল নাই। এর কারণ হচ্ছে ওখানে স্ট্রাকচারাল মেম্বার আছে, ঠিক আছে। স্ট্রাকচারাল মেম্বার থাকার কারণে 2% আমি ভলিউম রিডিউস করে 98% পারমিবিলিটি ধরছি। কিন্তু ইঞ্জিন রুমের ব্যাপারটা হচ্ছে, ইঞ্জিন রুম হচ্ছে একটা মেশিনারি রুম, আর মেশিনারি রুমে অনেক জিনিসপত্র থাকে।
তার মানে ইঞ্জিন রুমের যে জিওমেট্রিটা আমি যদি বাইরে থেকে দেখি, এটা তো ইঞ্জিন রুমের ভলিউম। যদি আমি এখানে সিলেক্ট করি, এখানে ভলিউম একটা কমান্ড আছে, ভলিউম যদি দেই, ইউনিট দিব হচ্ছে মিটার। তো এটার ভলিউম যদি আমি বের করি, ও আমাকে এটার ভলিউম বলতেছে 283 কিউবিক মিটার। এখন এই ইঞ্জিন রুম যদি ধরলাম ফুটা হয়ে গেছে, ইঞ্জিন রুমে পানি ঢুকছে, ইঞ্জিন রুমে যদি পানি ঢুকে তাহলে এখানে যেই পানিটুকু ইঞ্জিন রুম জায়গা দখল করে থাকবে সেটার ভলিউম কি এটা হবে? হবে না। এর কারণ হচ্ছে ইঞ্জিন রুমে অলরেডি অনেক জিনিসপত্র আছে, ওই জিনিসপত্র গুলা কিন্তু এই ভলিউমের অনেকটা জায়গায় দখল করে রাখছে। যে কারণে ইঞ্জিন রুমটা যদি ফুটা হয়ে যায়, ওইটা একটা মেশিনারি রুম হওয়ার কারণে এখানে অনেক মেশিনারি আছে, এখানে পানি ঢোকার পরেও পুরা ভলিউমটা কখনো পানি দিয়ে ভরবে না, কারণ ইঞ্জিন রুমে অলরেডি অনেক মেশিনারিজ আছে। এই কারণে মেশিনারি রুমের পারমিয়াবিলিটি আমরা ধরি 85%। পারমিয়াবিলিটি এই পার্টটা কেউ বুঝছেন? অথবা আই এম সরি, এই পার্টটা বুঝতে কারো প্রবলেম হয়েছে? এনিওয়ান? প্রিয়া বুঝছো? জি ভাই। কেন পারমিয়াবিলিটি আমরা 85% কেন ধরতেছি? এই যে ইঞ্জিন রুমে মেশিন আর অনেক বেশি আছে, সো স্পেস অনেক বেশি খেয়ে রাখছে আগে থেকে। আগে থেকে বেশি খেয়ে রাখছে, এখানে যদি পানি ঢুকেও ওর পুরাটা ভলিউম আসলে পানি দখল করতে পারবে না, যে কারণে পারমিয়াবিলিটি কম ধরা। আচ্ছা, আমার অনেক ঠান্ডা লাগছে, আমি সরি বারবার কাশতেছি, কানেটা লাগার কথা। আচ্ছা, তো ইঞ্জিন রুমের আফট হচ্ছে 4 এবং ইঞ্জিন রুমের 4 হচ্ছে 11। ইঞ্জিন রুমের আফট হচ্ছে 4, ইঞ্জিন রুমের 4 হচ্ছে 11, পোর্ট হবে -6, স্টারবোর্ড হবে +6, টপ হবে 4.5 এবং বটম যে আছে তাই। আপডেট লোডস, এখন গিয়ে দেখি জেনারেট হয়েছে কিনা। না, হয় নাই, কিন্তু আসলে হয়েছে। একইভাবে আমাদের এই যে এইটাকে সিলেক্ট করতে হবে, ইনটেক কম্পার্টমেন্টস, অথবা ডিসপ্লেতে গিয়ে ভিজিবিলিটি থেকে ইনটেক্ট কম্পার্টমেন্টস, এই যে কম্পার্টমেন্ট জেনারেট হয়েছে। এখন আরেকটা জিনিস দেখবা, যখন আমরা রুম ডেফিনিশন উইন্ডোতে যাব, এই যে লিঙ্কড নেগেটিভ কম্পার্টমেন্ট, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ইঞ্জিন রুমের ভিতরে কিন্তু দুইটা ট্যাঙ্ক আছে। কোন দুইটা ট্যাঙ্ক মনে আছে? এনিওয়ান? এই যে মনে আছে, এফওএসটি, সরি এফআরটি, এই দুটো ট্যাঙ্ক কিন্তু ইঞ্জিন রুমের ভিতরে। এই লিঙ্ক নেগেটিভ কম্পার্টমেন্ট এই জিনিসটা দিয়ে বোঝায় হচ্ছে যখন ম্যাক্সার্ফ ইঞ্জিন রুমের ভলিউম ক্যালকুলেট করবে, তখন ওই ভলিউম থেকে এই যে এফওআরটিপি এবং এফওআরটিএস কে বাদ দিয়ে নিবে, কারণ এফওআরটিপি এবং এফওআরটিএস কিন্তু ইঞ্জিন রুমের ভিতরেই আছে। তার মানে ইঞ্জিন রুমের ভলিউম থেকে কিন্তু ওরা অলরেডি ভলিউম খেয়ে ফেলছে। এই লিঙ্ক নেগেটিভ কম্পার্টমেন্টের বিষয়টা হচ্ছে এটাই। বুঝা গেছে? কার কোনো প্রবলেম আছে এটা বুঝতে? সো উই আর মুভিং অন। আচ্ছা, এরপর হচ্ছে ফাইনালি আমাদের একটা রুম বাকি, সেটা হচ্ছে ফায়ার পাম্প রুম। ফায়ার পাম্প রুম, এটাও একটা মেশিনারি রুম এবং এটারও পারমিয়াবিলিটি 85%। হচ্ছে মার্বলের রেগুলেশন। আচ্ছা দেখি এবার ওর জিওমেট্রিটা কিরকম আমরা দেখি। ইমার্জেন্সি ফায়ার পাম্প হচ্ছে, এখানে অলরেডি ভ্যালু গুলো নেওয়া আছে দেখা যাচ্ছে, ইন্টারেস্টিংলি না। তাহলে ফায়ার পাম্প রুমের আফট হচ্ছে 34 এবং ফায়ার পাম্প রুমের 4 হচ্ছে 36। 36 আর 34 এটা তাহলে ইনপুট দিয়ে দিই। 36 কোনটা দিছি, 34 36। আচ্ছা, ওর স্টারবোর্ড কত হবে? -6 +6 -6 +6, টপ ওটাই বরাবরই আছে। ঠিক বরাবর। আপনার হাইটটা হচ্ছে 4.5। 4.5 ও আচ্ছা, সরি, এটা কিন্তু নীল হয়ে আছে। কেন নীল হয়ে আছে? কারণ এটাকে আমি কম্পার্টমেন্ট ডিক্লেয়ার করি নাই, এটাকে কম্পার্টমেন্ট ডিক্লেয়ার করতে হবে।
এবং আবার আপডেট লোড কেস। আচ্ছা, এটা দিলে হলো হচ্ছে এটা কাইন্ড অফ একটা ট্রান্সপারেন্ট ভিউ আর কি, ভিতরে কিছু আছে কিনা দেখা যায়। কম্পার্টমেন্ট জেনারেট হয়ে গেছে। আমি যদি আমরা সাইড থেকে দেখি জিনিসগুলো কিরকম হয়েছে। আমরা রুম নেম যদি অন করি, এই যে ডিসপ্লে ভিজিবিলিটি, এখানে রুম নেমস যদি অন করি, এই যে রুম নেম গুলো এখানে চলে আসছে, প্রপার্টি গুলার টাইম। আমরা চাইলে রুমে ক্রস হ্যাচ অন করতে পারি, ডিসপ্লে ভিজিবিলিটি, রুম হ্যাচিং, এই যে ক্রস হ্যাচ গুলো দিয়ে দিছে। বুঝছো? আচ্ছা, একটা ট্যাঙ্ক জেনারেট করা কিন্তু বাকি আছে, একটা ট্যাঙ্ক, দুইটা ট্যাঙ্ক। ধরো কোনটা? ডাবল বটম। ডাবল বটম, এক্স্যাক্টলি। ডাবল ট্যাঙ্কটা জেনারেট করা বাকি আছে। ডাবল ট্যাঙ্কটা জেনারেট করবো। ডাবল বটম ট্যাঙ্কটা জেনারেট করার জন্য এখানে গিয়ে আগে লিখি ডাবল বটম ট্যাঙ্ক পি, একটা ট্যাঙ্ক। আচ্ছা, এবং ডাবল বটম ট্যাঙ্কের জিনিসপত্র কিন্তু কাইন্ড অফ কার্গো হোল্ডের সাথে মিলবে, কারণ দুইটা ট্যাঙ্ক একেবারে উপরে নিচে আছে। তার মানে এটার 4 এর ভ্যালু কিন্তু 4 আর আফটার ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি কার্গো হোল্ডের 4 আর আফটার ভ্যালুর মতোই হবে। যে আবার ডিমেনশন গুলা ডিলিট করে দিই, করে দিলাম। কার্গো হোল্ডের যা 4 ছিল ওরও তাই 4 থাকবে, কার্গো হোল্ডের যা আফটার তাই হাফ নিচে। আফট হচ্ছে এটা, ওর 4 হচ্ছে এটা, ঠিক আছে? 4 হচ্ছে এটা, আর ওর সাইড হবে যে এদিকে, যত বেশি দিয়ে দাও সমস্যা নেই, এদিকে -+6 দিয়ে দিলেও হবে। ওর টপ হবে 800.8 এবং বটম হবে 0। আমি কার্গো হোল থেকে কপি পেস্ট করে দিয়ে দিই। আচ্ছা, ওর -6 0.8, আমি আপাতত হালটা যদি সরে রাখতে চাই, আমি হালের কারণে বুঝতেছি না আদৌ ট্যাঙ্ক জেনারেট হয়েছে কিনা, তাহলে হালটা সরে রাখার জন্য এই যে এটাতে গিয়া প্রেস করবো, হাল এজেস ক্লিক করবো, হালটা সরে যাবে। তখন এই যে হ্যাঁ, ট্যাঙ্কটা জেনারেট হয়েছে, এই যে ট্যাঙ্কটা জেনারেট হয়েছে, ট্যাঙ্কটা জেনারেট হয়েছে, ঠিক আছে? একইভাবে ওর 2 ইঞ্চি ট্যাঙ্কটা, মিরর ট্যাঙ্ক, সেটা জেনারেট করে ফেলবো। Yes. 8. So they just received 6, 0. 8. এখন আমার সব ট্যাঙ্ক জেনারেট করা শেষ। এখন একটা ক্রুশাল কাজ তোমাদের করতে হবে, সেটা হচ্ছে সবার আগে ফাইলে গিয়ে সেভ ডিজাইন, ঠিক আছে? সেভ ডিজাইন দিবা সবার আগে, এটা হচ্ছে সবার প্রথম কাজ। তারপরে যাবা যেটা, এখানে যাবা। এই ট্যাঙ্ক গুলো জেনারেট করতে কিন্তু আমাদের অনেক সময় লাগছে। এখন বাই চান্স ট্যাঙ্ক গুলো যদি হারায় যায়, পরের দিন যদি আবার জেনারেট করা লাগে, জিনিসটা খুবই স্যাড হবে। আমরা সেটা করবো না। এই জন্য আমরা যেটা করবো, ফাইলে যাব, সেভ রুম ডেফিনিশন অ্যাজ, তুমি তোমার মতো কোনো একটা নাম দিতে পারো, অথবা শুধু কম্পার্টমেন্ট এইচ টিকে থাকো, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা যেটা করব, এইটার সুবিধাটা কি? এখন আমরা যদি পুরা ফাইল ক্লোজ রুম ডেফিনিশন দিয়ে দিই, আমাদের সবগুলো ট্যাঙ্ক দেখছো গায়েব হয়ে গেছে, সবগুলো ট্যাঙ্ক গায়েব হয়ে গেছে, কিছু নাই, যা ছিল সব হাওয়া হয়ে গেছে। বাট ওয়াই নট, আমরা আবার রুম ডেফিনিশন উইন্ডোতে যাব, ফাইলে যাব, ওপেন রুম ডেফিনিশন,
সেই সব চলে আসছে, আবার এটা দিব। প্রবলেম হয়েছে কোনো বুঝতে? যাই করবা, কাজ সেভ করতে হবে, কাজ সেভ করতে হবে। ফাইল, সেভ ডিজাইন দিয়ে দিলাম। এখন আমি এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে আমাদের একটা নতুন ফাইল জেনারেট হয়েছে, এখানে দেখবো। এটা হচ্ছে এই যে, আর এইচএমডি, এটা হচ্ছে ম্যাক্সআপ স্টেবিলিটি ফাইল, এটা হচ্ছে ম্যাক্সআপ মডুলার ডিজাইন ফাইল, এটা হচ্ছে ম্যাক্সআপ স্টেবিলিটি ডিজাইন ফাইল। ডেফিনেটলি ফাইলটা, মডুলার ফাইলটার চেয়ে স্টেবিলিটি ফাইলটা অনেক বড়, কারণ এখানে অনেক ইনফরমেশন আছে। ক্লিক করি, অন হবে, একটু সময় লাগবে, bear with me। See? বুঝতে পারছো? আর একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে এই দুইটা ফাইল এইচএমডি এবং এমএসডি সবসময় এক ফোল্ডারে থাকতে হবে, সবসময়। যে স্টেবিলিটি ডিজাইন ফাইল এবং মডেলের ডিজাইন ফাইল, দুটো সবসময় এক ফোল্ডারে থাকতে হবে, ঠিক আছে? তো আজকের সেশনে কারো কোনো কিছু বুঝতে কোনো প্রবলেম হয়েছে? এনিওয়ান, এনি কোয়েশ্চেন? তার কোনো কোয়েশ্চেন আছে? শিশির, বুঝে গেছে সব? জি ভাইয়া। হুম। মাইয়া? ভাই বুঝছি, যতক্ষণ লাইনে ছিলাম ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম, তো ভিডিও দেখে ভাই বুঝিনি ওই সমস্যা। আচ্ছা, তোমাদের কাছে যেহেতু ফাইলগুলো আছে এবং মাঝখানে কিন্তু এক সপ্তাহ বেশ বড় একটা গ্যাপ আছে, আমি তোমাদের কাজ হচ্ছে ট্যাঙ্কগুলো জেনারেট করে আমাকে দেখানো, ঠিক আছে? ওকে, ট্যাঙ্কগুলো জেনারেট করে দেখাও, ঠিক আছে? আক্তিয়া, বুঝে গেছে জিনিসপত্র নাকি না কোনো গ্যাপ আছে? কিভাবে বুঝছি? বুঝছো? আচ্ছা, তাহলে যেহেতু বুঝছো তাহলে ট্যাঙ্কগুলো জেনারেট করে ফেলো। সামিন ভাই, বুঝে গেছে জিনিসপত্র? হ্যাঁ ভাই, ট্যাগ মানে যে এখন যা যা করলাম এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আজকে যা করলাম সারাদিন, সারাদিন বলতে এই 2 ঘন্টার ভাই সেশন যা যা ওই করলাম। যে রাইনো থেকে যে হচ্ছে ইটা দেখাইছিলেন না, একটা GHS, ওটা বলছিলেন মনে করেন। ও আচ্ছা, কি এটা জিএইচএস? ও আচ্ছা, এটা জিএইচএস, আচ্ছা একটু দেখা দিচ্ছি। ওটা কিভাবে কনভার্ট করেন? আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করে ফেলি, কারণ আজকের মতো তো আজকের সেশন রেকর্ডিং এখানে শেষ, তো স্টপ রেকর্ডিং দিলাম।